হ্যালো, আসসালামু আলাইকুম। সো আজকে হচ্ছে আমরা আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিগত চ্যাপ্টারটাকে মাত্র 30 থেকে 40 মিনিটের মধ্যে রিভিশন করার ট্রাই করব। সো এই চ্যাপ্টারে যত প্রকার কনসেপ্ট থিওরি আছে যেগুলো তোমার এমসিকিউ এবং সিকিউ করার জন্য অবভিয়াসলি দরকার, তোমার এমন যেটা তোমার বেসিকটাকে অনেক বেশি স্ট্রং করবে, সব কিছু নিয়ে এখানে আলোচনা করব। যাদের ফর্মুলা মনে থাকে না ভাইয়া, অনেকগুলো ফর্মুলা মনে রাখতে পারি না, কোনটা কোন জায়গায় ইউজ করবো মনে থাকে না, সবগুলোকে খুব স্পেসিফিক ভাবে আলাদা করে দেখানো হয়েছে। ঠিক আছে, কোন কোন জায়গাতে তুমি ভুল করবে সেগুলোকে আইডেন্টিফাই করা আছে। সো এইভাবে কিন্তু ফিজিক্সের আমরা অনেকগুলো চ্যাপ্টার, প্রায় 8 থেকে 10টা চ্যাপ্টার শেষ করে ফেলছি। আমাদের সিরিজটার নাম হচ্ছে ওয়ান শর্ট রিভিশন সিরিজ, যেখানে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারকে 30 থেকে 40 মিনিট, চ্যাপ্টার বড় হলে 1 ঘন্টার মধ্যে শেষ করি, অ্যান্ড ইম্পর্টেন্ট জিনিসগুলোকে অ্যান্ড বেসিক জিনিসগুলোকে খুব দ্রুত তোমার কাছে প্রেজেন্ট করা হয়। সো এখানে তুমি তোমার বেসিকটাকে খুব তাড়াতাড়ি রিভিশন করে নিতে পারবা, কোন ফর্মুলা কোন জায়গায় ইউজ করতে মানে হয় ধরতে পারবা, কোন জায়গাতে তুমি ভুল করো ওইটা তুমি ধরতে পারবে। ঠিক আছে, সো এই জিনিসটা তোমার রিভিশন করার ক্ষেত্রে, হ্যাঁ, তুমি বোর্ডের জন্য প্রিপারেশন নাও অথবা অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নাও, যেখানেই নাও অ্যাটলিস্ট এটা দেখে যাইতে পারলে শর্ট টাইমের মধ্যে তোমার ভালো প্রিপারেশন হয়ে যাবে। আর যাদের কাছে মনে হয় যে ভাই এই চ্যাপ্টারগুলো আগে করে ফেলছি, তোমরা একটু স্পিডে দেখবা, তাহলে তোমরা আরো তাড়াতাড়ি রিভিশন করে ফেলতে পারবে। যারা একটু উইক তারা হচ্ছে নর্মালি দেখো। ঠিক আছে, ওকে। এবার দেখো, আমরা এখানে এই পুরো চ্যাপ্টারটাকে 6টা টাইপে ভাগ করছি। অ্যান্ড প্রথম টাইপে আমরা বেসিক্যালি একবারে চ্যাপ্টারের শুরু থেকে আলোচনা করবো, মানে কোনো টপিক আমাকে বাদ যাবে না। তো টাইপ 1-এ আছে বয়েল চার্জ এবং চাপীয় সূত্র। তো এই ফর্মুলাগুলো কখন ইউজ করা লাগে, এগুলো কি কি ভ্যারিয়েশন হতে পারে, এগুলো আমরা মাঝে মাঝে গোলায় ফেলি। সো এগুলো নিয়ে আমরা বেসিক্যালি দেখো আলোচনা করি। প্রথমে আসে আমাদের বয়েলের সূত্র। সো বয়েলের সূত্র এই টপিকটা আমাদের ফিজিক্স ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার এবং কেমিস্ট্রিতে অলরেডি আছে। সো বয়েলের সূত্র যে আমাদের ইউজ করতে হয় তার আগে আমাদের কতগুলো জিনিস জানা থাকা লাগবে। সেগুলো আছে ভাই তাপগতীয় চলক। কতগুলো তাপগতীয় চলক আছে, যেমন তোমার এন, পি, ভি এবং আছে টি। সো এই যে জিনিসগুলো আছে এগুলোর মধ্যে সম্পর্ক তৈরি করে হচ্ছে আমাদের এই সূত্রগুলা। বোঝা গেছে যে তোমার প্রেসারের সাথে, ভলিউমের সাথে, টেম্পারেচারের সাথে কিরকম সম্পর্ক, এই সম্পর্কগুলো তৈরি করে হচ্ছে আমাদের এই ফর্মুলাগুলো। যেমন বয়েলের সূত্রে বলা হয়েছে যদি তোমার এন এবং টি কনস্ট্যান্ট থাকে, এই দুইটা যদি কনস্ট্যান্ট মানে যদি চেঞ্জ না হয়, তাহলে তোমার যে ভলিউমটা হবে সেটা হবে চাপের ব্যস্তানুপাতিক। মানে কি, তুমি কোনো একটা গ্যাসের তার মোল সংখ্যাকে কনস্ট্যান্ট রাখবা, মানে গ্যাসকে ওখানে মানে হলো গ্যাসের মোল সংখ্যা বাড়াবো না, গ্যাসের মোল সংখ্যা কমাবো না। এমন হচ্ছে টেম্পারেচার যদি কনস্ট্যান্ট রাখো তাহলে তোমার ভলিউমটা হবে প্রেসারের ব্যস্তানুপাতিক। সো এটা নর্মালি বোঝা যায়, আমরা যদি কোনো কিছু ভলিউমটা কমায় দিই তাহলে দেখবে প্রেসারটা বেড়ে যাচ্ছে। আবার প্রেসার যখন আমি বাড়ায় দিব তখন কিন্তু প্রেসার যত বাড়ায় দিবে ভলিউম কিন্তু কমে যাবে। ঠিক আছে, সো এইখান থেকে আমরা একটা ফর্মুলা নিয়ে আসতে পারি। দেখো যে P1 V1 ইকুয়াল টু কত, P2 V2। ঠিক আছে, P2 V2। সো এটা আমাদের অনেক জায়গায় ইউজ করার দরকার হয়, কারণ মাঝে মাঝে আলো ফেলে এটা কোন জায়গায় ইউজ করবো, যেখানেই দেখবা ভাইয়া যে তোমার টেম্পারেচারটা কনস্ট্যান্ট আছে প্লাস ওইখানে তোমার মোল সংখ্যা চেঞ্জ হচ্ছে না, তাহলে এটা ইউজ করতে পারবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, যে কোনো আদর্শ গ্যাসের ক্ষেত্রে এটা ইউজ করা যাবে, কন্ডিশন একটাই, যদি এন আর টি কনস্ট্যান্ট থাকে। ঠিক আছে, এন অলওয়েজ ম্যাক্সিমাম 99% জায়গাতেই কনস্ট্যান্ট থাকে, আর টি যদি বলে যে এটা কনস্ট্যান্ট, তাপমাত্রা পরিবর্তনশীল নয়, তাহলে তুমি এটা ইউজ করতে পারবে। ঠিক আছে, ক্লিয়ার এতটুকু? আচ্ছা, সো এই যে এখানে যে তাপমাত্রা যে কনস্ট্যান্ট থাকতেছে, এই প্রক্রিয়াটাকে আরেকটা নাম আছে, সেটাকে বলে সমষ্ণ প্রক্রিয়া। ঠিক আছে, সমষ্ণ প্রক্রিয়া। ক্লিয়ার? ওকে। এখন এখান থেকে কিছু গ্রাফ আছে যেগুলো থেকে আমাদের পরীক্ষায় কোশ্চেন চলে আসে, যেমন এখানে একটা গ্রাফ আর এখানে একটা গ্রাফ দেওয়া আছে। সো এই গ্রাফগুলোতে কি বলা হয়েছে, দেখো যে গ্রাফগুলোতে বলা হয়েছে যে দেখো 1/p এর সাথে v এর সম্পর্কটা কেমন। তো আমরা দেখাই দিছি। আচ্ছা, আজান দিতেছে, আমরা একটু ব্রেক নিব। সো এখানে যে গ্রাফটা নিয়ে আলোচনা করতেছিল যে 1/p এমন হচ্ছে v এর গ্রাফ। দেখো যে v এর সাথে 1/p এর সম্পর্কটা কেমন, সমানুপাতিক সম্পর্ক। আর সমানুপাতিক গ্রাফগুলা এরকম সরল রেখা হবে। ঠিক আছে, যেহেতু দেখো 1/p বাড়লে যেহেতু v বাড়ে, তার মানে v যত বাড়বে এইটাও তত বাড়তে থাকবে। ঠিক আছে, তো লাইনগুলো এখান থেকে আমরা পাবো। ঠিক আছে, আর যেহেতু এখানে y এর কোনো ছেদক নাই, সো এটা মূল বিন্দু থেকে স্টার্ট হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন কোয়েশ্চেন হচ্ছে এই তিনটার মধ্যে বড় কে আসলে, বা এটার ক্রমটা কেমন হবে, T3, T2 আর T1। তো এটা বুঝতেই পারতেছো, এই প্রক্রিয়াটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া, এটা দেখেই বুঝে যাবা, যেহেতু v 1/p এর সাথে সমানুপাতিক, তার মানে এটা কি সমষ্ণ প্রক্রিয়া। তো সমষ্ণ প্রক্রিয়াতে তোমার তিনটা ডিফারেন্ট টেম্পারেচারের জন্য তিনটা লাইন পাবা অবভিয়াসলি, কারণ
সমস্ত প্রক্রিয়ার কন্ডিশনই হচ্ছে তোমার বা বয়েলের সূত্র যেখানে আমরা অ্যাপ্লাই করি, কন্ডিশনই হচ্ছে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকতে হবে। তার মানে তিনটা আলাদা প্রক্রিয়া, এই তিনটা প্রক্রিয়ার মধ্যে কোনটা আসলে বড়, ঠিক আছে? এখন এটা করার জন্য আমরা একটা সূত্রের হেল্প নিব, সেটা হচ্ছে যে পিভি ইকুয়াল টু এনআরটি, ঠিক আছে? একবারে আদর্শ গ্যাসের বেসিক যে সমীকরণ আছে এটা ইউজ করব। এখন এখানে প্রবলেম হচ্ছে এখানে কিন্তু প্যারামিটার অনেকগুলা, যেমন ধরো সমস্যা কি, যেমন আমি যদি একটু খেয়াল করি, এখানে দেখো পি আছে, ভি আছে, এন আর তো কনস্ট্যান্ট থাকবে, আর অলওয়েজ কনস্ট্যান্ট, এনও কনস্ট্যান্ট, তাহলে টি, তিনটা জিনিস আছে। এখন তিনটা জিনিসের মধ্যে তো কম্পেয়ার করা যায় না, কম্পেয়ার করা যায় যে কোনো দুইটা জিনিসের মধ্যে। এই জন্য আমি একটাকে কনস্ট্যান্ট বানিয়ে দিব। আমি কি করবো জানো, এখানে একটা সোজা একটা দাগ টানবো, এখান থেকে সোজা যখন আমি দাগ টানলাম তখন দেখো আমি কয়টা পয়েন্ট পাইতেছি, একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট এন্ড তিনটা পয়েন্ট। এই দাগগুলোতে আমি কি করছি জানো, আমি ভির মানটা সমান বানিয়ে ফেলছি। কিভাবে দেখো, এই যে ওয়াই অক্ষ থেকে কোনো কিছু ডিস্টেন্স হচ্ছে এক্স অক্ষের মান, বা এক্স অক্ষেতে ভি আছে, তো ভিটাকে আমি সমান বানিয়ে ফেলছি তিনটা পয়েন্টে। এই তিনটা পয়েন্টে কার মান সমান বলো, এই তিনটা পয়েন্টে ভির মান সমান হয়ে গেছে। এই ভির মান সমান হয়ে গেছে, তার মানে ভিটাকে আমি কনস্ট্যান্ট বানিয়ে দিয়েছি। এখন আছে কি পি আর টি। এখন বলো পি আর টি এর মধ্যে সম্পর্কটা কেমন, এখানে সমানুপাতিক সম্পর্ক, তার মানে যেখানে পি বড় হবে সেখানে হচ্ছে টি বড় হবে। ক্লিয়ার, বোঝা গেছে? আচ্ছা, এখন এই তিনটা জায়গার মধ্যে কোন জায়গাতে পি বড়? দেখো এই জায়গাতে 1/p এর মান বড়, তার মানে পি এর মান কিন্তু এখানে ছোট হবে, কারণ 1/p এর মান এখানে বড়, তাহলে উল্টাইলে আবার কি ছোট হয়ে যাবে। এই জায়গাতে পি এর মান 1/p এর মান সবচেয়ে ছোট, তার মানে পি এর মান সবচেয়ে বড়, তার মানে এখানে পি এর মান বড়, পি এর মান বড়। তাহলে দেখো তো ক্রমটা এরকম হবে কিনা, সবার আগে হবে কি, যেহেতু এখানে পি এর মান বড় তাহলে টি ওয়ানটা সবচেয়ে বড় হবে, তারপরে হবে টি টু, তারপরে হচ্ছে টি থ্রি। ক্লিয়ার, এতটুকু বোঝা গেছে? একদম সিম্পল। এবার হচ্ছে এই গ্রাফটা, এটা হচ্ছে পি আর ভি এর গ্রাফ, ঠিক আছে? তো আমরা তো জানি যে পি এর সাথে ভি এর সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো ব্যস্তানুপাতিক সম্পর্কের ক্ষেত্রে রেখাগুলো এরকম হয়, যেগুলোকে বলে রেক্টেঙ্গুলার হাইপারবোলা বা আয়তকার অধিবৃত্ত, ঠিক আছে? সো যখনই তুমি এরকম কোন একটা ফাংশন দেখবা যে y ইকুয়াল টু হচ্ছে কত 1/x, তখন সব ফাংশনগুলো দেখতে এরকম হবে। এন্ড এটা দিয়ে কিন্তু পরীক্ষা মানে ফিজিক্সে প্রচুর গ্রাফ আসে। আমরা সো এইটার জন্য এই ইকুয়েশনের জন্য সবসময় এরকম আসবে। দেখো তো এই ইকুয়েশনের সাথে এই ইকুয়েশনের মিল আছে কিনা, একদম সিমিলার না? ওকে, এখন এটা হলো ব্যস্তানুপাতিক গ্রাফ। এখন এই ব্যস্তানুপাতিক যে হয়েছে গ্রাফ, এটা বুঝে গেছি। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে কোনটা বড়, টি ওয়ান বড় নাকি টি টু বড়? সেম প্রবলেম, এখানে তোমার দেখো পি আছে, ভি আছে, টি আছে, তো যে কোনো একটাকে কনস্ট্যান্ট বানিয়ে দিতে হবে। তো আমি কি করব, সেম আগের মতো আমি এবার পি কে কনস্ট্যান্ট বানিয়ে দিলাম, শেষ। পি কে যখন কনস্ট্যান্ট বানাইছি আমাদের দেখো দুইটা পয়েন্ট পাইছি, একটা পয়েন্ট আর একটা পয়েন্ট। এখন বলো তো কোন পয়েন্টে পি বড়? এই পয়েন্টে কিন্তু পি ছোট, এই যে পি এই পয়েন্টে ছোট, আর এই পয়েন্টে পি হচ্ছে বড়। এই পয়েন্টে পি বড় হলে এই পয়েন্টে টিও বড় হবে, ঠিক আছে? তার মানে টি ওয়ানটা এখানে বড়, দেন হচ্ছে আমাদের টি টু। ক্লিয়ার, এতটুকু বোঝা গেছে? একদম সিম্পল। সো এই জিনিসগুলো পারলে কিন্তু তুমি এগুলা জিনিসগুলো কিন্তু অ্যাডমিশনের জন্য খুব ইম্পর্টেন্ট। এবার আসো, এই জিনিসটাকে কি আর কি কোনো চেঞ্জ করা যায়? হ্যাঁ, আমি তোমাদের কখনো বলবো না ফর্মুলা মেমোরাইজ করো, ফর্মুলা তুমি বানাবা, এগুলো মেমোরাইজ করা জিনিস না। যেমন ধরো ভলিউমের সাথে তোমার ঘনত্বের একটা সম্পর্ক আছে। যেমন আমরা ঘনত্ব যে ফর্মুলা পাই, ঘনত্ব ডি ইকুয়াল টু হচ্ছে কত, আর তোমার হচ্ছে ভর ডিভাইডেড বাই আয়তন, না? ঠিক আছে, অর্থাৎ ভর বাই আয়তন, সেটা হচ্ছে ঘনত্ব। এখন ঘনত্বকে আমি ডি দিয়ে প্রকাশ করছি, তাহলে ভি ইকুয়াল টু দেখো তো কি লেখা যায়, ডব্লিউ বাই ডি। ওকে, তাহলে দেখো পি ওয়ানের জায়গায় পি ওয়ান লিখলাম, আর ভি ওয়ানের জায়গায় লিখলাম হচ্ছে ডব্লিউ বাই হচ্ছে ডি ওয়ান। এন্ড ডব্লিউ কেন লিখলাম, ভর তো আর চেঞ্জ হবে না, এই জন্য এটার জন্য ডব্লিউ লিখবো, এন্ড পরেরটার জন্য কি লিখবো, পরেরটার জন্য ডব্লিউ আর ডি টু লিখবো, ঠিক আছে? ভর তোমার চেঞ্জ হবে না, বাট ঘনত্ব কম বেশি চেঞ্জ হয়ে যাবে। সো এখান থেকে দেখো আরেকটা ইকুয়েশন আমি ডেভেলপ করতে পারি, সেটা হচ্ছে পি ওয়ান বাই ডি ওয়ান ইকুয়াল টু হচ্ছে কত, পি টু বাই ডি টু। ক্লিয়ার? সো এই জিনিসগুলো চেঞ্জ করতে পারলে তোমার আহামরি কোনো প্রবলেমই এখানে থাকবে না। এবার আসো আমরা পরবর্তীতে আলোচনা করি চার্লসের সূত্র। এটা আমরা অনেক বেশি পেঁচায় ফেলি, আর বাট এটা সবচেয়ে সহজ। এটা একটা শর্টকাটে মনে রাখবা যে ভাইয়া চার্লসের সূত্রে, মানে এই যে চ না, চ দিয়ে মনে রাখবা চাপ, চাপ কনস্ট্যান্ট। তার মানে এখানে কে কে কনস্ট্যান্ট থাকবে, সোজা হিসাব, কনস্ট্যান্ট থাকবে হচ্ছে পি আর এন, তো কনস্ট্যান্ট থাকেই, তাহলে এই দুইটা জিনিস এখানে কনস্ট্যান্ট থাকবে। প্রেসার মানে চাপ, সো চার্লসে চাপ কনস্ট্যান্ট থাকে। তাহলে রিলেশন হবে কোন দুইটার মধ্যে, ভি আর টি এর মধ্যে। এখন আমরা জানি যে ভাই কোনো কিছুর মধ্যে টেম্পারেচার বাড়াইলে তার ভলিউমটা বেড়ে যায়। যে কোনো কিছু টেম্পারেচার বাড়লে ভলিউম বেড়ে যায় না, টেম্পারেচার বাড়ে, সো ভলিউম বেড়ে গেছে। সো এইটার জন্য ইকুয়েশন যেটা হয় যে ভি ওয়ান ডিভাইডেড বাই, দেখো ভি টু ইকুয়াল টু কত, টি ওয়ান ডিভাইডেড বাই টি টু।
অনেকে এটাকে এভাবে লেখে যে v1/t1 ইকুয়াল টু v2/t2, যেটাই লেখো কোনো সমস্যা নাই। হ্যাঁ, বেসিক জানলে তুমি তোমার মতো সূত্র বানিয়ে নিতে পারবে, কোনো প্রবলেম নাই। তবে মাথায় রাখতে হবে এই যে t1 আর t2 যে রাশিগুলো আছে এগুলো অবভিয়াসলি ভাই কিসে হবে, কেলভিনে হবে। কিসে হবে? কেলভিন এককে। কেলভিন এককে। ক্লিয়ার? ওকে। এখন তুমি আমাকে আবার সেম কোশ্চেন বলবা, ভাই এটা কখন ইউজ করবো? যখনই সূত্র দেখবা যে তোমার চাপ কনস্ট্যান্ট, ফর্মুলা ইউজ করে দিবে, এটা কোনো প্রবলেম নাই। কেলভিন এককে এটা ইউজ করলাম, কোনো সমস্যা নাই। তুমি চাইলে কিন্তু ভি আর এই যে v1 v2 জায়গায় কিন্তু এটা আবার লিখতে পারবা। এই যে একটু আগে দেখা দিচ্ছে ঘনত্বের ব্যাপারটা। সো কোনোদিন যদি এই ফর্মুলা থেকে ঘনত্ব চাই, তুমি কি পারবে না করতে? কারণ তোমার ভলিউম থাকবে, তুমি ভলিউমটাকে লিখবা d/w/d, এভাবে চেঞ্জ করে নিতে পারবে না। এটা কি আলাদা করে মুখস্থ করে কিছু আছে? সিম্পল। ওকে, একদম সিম্পল। এবার হচ্ছে চাপীয় সূত্র কখন ইউজ করবা ভাই? একদম সিম্পল। চাপীয় সূত্র ইউজ করবা যখন তোমার দেখো এন আর হচ্ছে ভি কনস্ট্যান্ট থাকে, তখন পি এর সাথে দেখো টি এর একটা সম্পর্ক হয়। বলতো কোন একটা গ্যাসের মধ্যে যদি আমি টেম্পারেচার বাড়া দিই, প্রেশারটা অবভিয়াসলি বেড়ে যাবে না? সিম্পল অ্যাজ দ্যাট। মানে যত বেশি টেম্পারেচার তত বেশি গরম হয়ে যাবে, মলিকুলগুলো তত ছোটাছুটি করতে থাকবে, সো এখান থেকে প্রেশারটা কিন্তু বেড়ে যাবে। সো এখান থেকে আমি ফর্মুলা সেম বলতে পারি যে p1/t1 ইকুয়াল টু কত, p2/t2। ঠিক আছে, p1 মানে কি? প্রাথমিক অবস্থা, p2 মানে হচ্ছে কোন একটা ঘটনা ঘটার পরে শেষ অবস্থা। ওকে, এন্ড এখানেও টিটা কি হবে? কেলভিন এককে হবে। এতটুকু তো বোঝাই গেছে। আশা করি এখানে আমাদের কোনো বেসিক কোনো প্রবলেম হবে না। এবার আসলে সমন্বয় সূত্র ভাই কখন ইউজ করব? এতক্ষণ আমরা দেখছি দুইটা জিনিস কনস্ট্যান্ট থাকে আর বাকিগুলো চেঞ্জ হয়ে যায়। এখন যদি এরকম হয় যে তোমার এন কনস্ট্যান্ট থাকবে, এন হচ্ছে কনস্ট্যান্ট আর বাকিগুলো চেঞ্জ হয়ে যাবে, তখন কি করবা? তখন তোমার ফর্মুলা বসবে যে p1v1/t1 ইকুয়াল টু p2v2/t2। ক্লিয়ার? বোঝা গেছে এতটুকু? এন কিন্তু তোমার কনস্ট্যান্ট থাকবে। তাহলে সমন্বয় সূত্র কখন ইউজ করব? আমি যদি দেখি প্রেসার চেঞ্জ হয়ে গেছে, ভলিউম চেঞ্জ হয়ে গেছে, টেম্পারেচার চেঞ্জ হয়ে গেছে, সব চেঞ্জ হয়ে গেছে, তখন আমি এটা সমন্বয় সূত্র ইউজ করে দিব, আমাদের কোনো সমস্যা নাই। টি গুলো আবার কিসে বসাইতে হবে ভাই? কেলভিনে বসাইতে হবে, কোনো প্রবলেম নাই। এন্ড আরেকটা জিনিস মনে রাখো, এখানে যদি ঘনত্ব দিয়ে দেয় আবার কি তুমি ঘাবড়ে যাবে না? ভি থেকে আমি ঘনত্ব বের করতে পারি, আমি জানি, তাই না? সো নিজের মতো বসে আমি চেঞ্জ করে নিব। ক্লিয়ার? বুঝে গেছে এতটুকু? সো এই টপিকে আশা করি কোনো প্রবলেম নাই। এখন এই যে যা জিনিসগুলো আমরা শিখলাম সেগুলো হচ্ছে আমাদের একটা খুব ইম্পর্টেন্ট টাইপের ম্যাথ আছে এই চ্যাপ্টারে, ওটাতে ইউজ করা লাগবে, সেটা হচ্ছে বুদবুদের ম্যাথ। সো আমাদের প্রায় কিছু কোশ্চেন থাকে যে বুদবুদ দিয়ে বলে যে কোনো একটা হ্রদ বা পুকুরের মধ্য থেকে বুদবুদ উঠতেছে, সো বুদবুদের আয়তনটা বেড়ে গেলে তুমি হচ্ছে সেখান থেকে গভীরতা নির্ণয় করবা। সো বেসিক্যালি জিনিসটা কি আসলে অনেক কঠিন? একদম সহজ একটা জিনিস, বাট আমরা এটাকে কমপ্লেক্স করে ফেলি। সো জিনিসটা যদি আমি এক্সপ্লেইন করি, দেখো ধরো আমি একটা পুকুরের কথা চিন্তা করি। ওকে, একদম সিম্পল। সো আমার এত ভালো হয় নাই, বাট আমরা বুঝলি হয়েছে। সো এখানে দেখো এটা হলো পুকুরের তলদেশ, এখানে একটা বুদবুদ আছে। বুদবুদ কেন তৈরি এটা আমরা জানি, বিভিন্ন রাসায়নিক ক্রিয়ার ফলে, বিশেষ করে মিথেন গ্যাস সবচেয়ে বেশি অ্যাভেলেবেল। সো একটা বুদবুদ তৈরি হয়েছে এখানে। আচ্ছা, বুদবুদের ভেতরের জায়গাটা কিন্তু ফাঁকা থাকে। ওকে ওকে, সো এই বুদবুদটা এখানে না থেকে উপরে কেন উঠবে? এটা হলো মেজর কোশ্চেন। কারণ একটা কথা মাথায় রাখবা যে এই নিচে এখানে চাপ বেশি, এখানে চাপ বেশি আর এখানে চাপ কি কম, এটা হচ্ছে বেসিক রিজন। তাহলে যেখানে যে কোনো জিনিস বেশি চাপ থেকে কম চাপের দিকে যাবে, এটা হচ্ছে ন্যাচারাল টেন্ডেন্সি, এই জন্য বুদবুদগুলো উপরের দিকে চলে যায়, উপরের দিকে চলে যায়। ঠিক আছে? আচ্ছা, এখন কথা হচ্ছে দেখো, যেহেতু এখানে চাপ বেশি এখানে আয়তন একটু কম থাকবে, আর এখানে যেহেতু চাপ কম এখানে আয়তন একটু বেড়ে যাবে। তো বেসিক্যালি উপর থেকে নিচের থেকে উপরে উঠলে আয়তনটা বেড়ে যায়। এতটুকু বোঝা গেছে। এখন আমি বুদবুদের ম্যাথটা করব, এন্ড এই ম্যাথ করার জন্য আমাকে একটা কন্ডিশন দিয়েছে সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়া মানে কি ভাই? এন তো কনস্ট্যান্ট থাকবে, বিশেষ করে আমাদের টি কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে? যদি বলে দিছে সমষ্ণ প্রক্রিয়া মানে টি কনস্ট্যান্ট। এখন বলো টি কনস্ট্যান্ট হলে আমি কোন ফর্মুলাটা ইউজ করতে পারি? কোন ফর্মুলা ইউজ করা যায় টি কনস্ট্যান্ট হলে? এই যে এটা p1v1 ইকুয়াল টু p2v2। তার মানে বোঝা যাইতেছে এই প্রবলেম সলিউশন করার জন্য এটা আমার লাগবে। ওকে, এখন কথা হচ্ছে এখান থেকে আমি হাইট কিভাবে বের করব? তো ধরলাম এতটুকু হচ্ছে আমার হাইট, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। ঠিক আছে? এতটুকু হাইট। এখন আমি যদি একটু রাশিগুলোকে এখানে এক্সপ্লেন করি, ধরো নিচের থেকে তো উপরে উঠছে, তাই না? মানে বুদবুদ তো নিচের থেকে উপরে উঠছে, তাহলে আমি নিচেরটাকে 1 আর উপরেরটাকে 2 ধরি। তাহলে নিচে যে প্রেশারটা আছে এখানে কি প্রেশার আছে চিন্তা করো, এটাই হচ্ছে এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। নিচে যে প্রেশারটা আছে এখানে কি কি প্রেশার আছে? প্রথমত আমরা যে এখন আমি দাঁড়ায় আছি এখানে একটা প্রেশার কাজ করে, বায়ুমণ্ডলীয় প্রেশার। ঠিক আছে? অ্যাটমসফিয়ারিক প্রেশার, এটা সব জায়গায় আছে। তাহলে এখানে একটা প্রেশার কাজ করে, সেটা হচ্ছে পি অফ এ, মানে অ্যাটমসফিয়ারিক প্রেশার, এটা সব জায়গাতেই আছে। ওকে,
প্লাস এখানে কিন্তু এক্সট্রা আরেকটা মানে এই অ্যাটমসফিয়ারিক প্রেশার সব জায়গায় আছে, বাট যখন আমি পানির কথা বলতেছি দেখো তো পানির কারণে একটা প্রেশার আছে, পানির কারণে যে প্রেশারটা হয় বা তরলের কারণে যে প্রেশারটা হয় তার ফর্মুলা আছে এইচ রো জি। তার মানে দেখো তো যখন তুমি উপরে দাঁড়ায় থাকতে তখন শুধুমাত্র অ্যাটমসফিয়ারিক প্রেশারটাই ছিল, বাট তুমি যখন পানি নিচে চলে গেছো অ্যাটমসফিয়ারিক প্রেশার তো আছেই, প্লাস সেখানে এইচ রো জি এর কারণে তুমি পানির কারণে বা তরলের কারণে আরেকটা প্রেশার পাবা। সো এইটাই হচ্ছে এখানে আমাদের মেইন থিম, এইখানে টোটাল প্রেশার হচ্ছে এটা। এখন আমাকে বলো উপরের প্রেশার কতটুকু হবে P2? উপরে শুধুমাত্র অ্যাটমসফিয়ারিক প্রেশারটাই আছে, আর কোনো প্রেশার নাই, ঠিক আছে, আর কোনো প্রেশার নাই। এবার নিচের যে আয়তন সেটাকে আমি ধরলাম হচ্ছে V1, উপরের যে আয়তন সেটাকে আমি ধরলাম V2, উপরের যে আয়তন সেটাকে আমি V2 ধরলাম, একদম সিম্পল। এবার আসো এখানে বসা দাও, বসা দিলে সুন্দর মতো আমাদের এটা হয়ে যাবে। সো P1 এর জায়গায় আমি কি লিখবো, এখান থেকে কি হাইট হয়ে যায়নি অলরেডি? দেখো তো এই যে এইচ রো জি এখান থেকে কিন্তু হাইটটা বের হয়ে যাবে ভাই, ঠিক আছে, এখান থেকে কিন্তু এই যে হাইটটা বের হয়ে যাবে। তাহলে PA প্লাস এইচ রো জি, আর V1 এর জায়গায় তো V1 থাকবে, আর এটা হবে কত P2, P2 জায়গায় লেখা যাবে PA আর এখানে V2। এখন এখানে কিছু হিন্টস দেওয়া থাকবে, হিন্টস গুলো কি যে নিচে থেকে উপরে উঠলে ভলিউম কতটুকু চেঞ্জ হয়েছে ওটা তুমি বের করতে পারবা। একটা এক্সাম্পল আমি দিই, একটা ছোট এক্সাম্পল। এক্সাম্পল হচ্ছে নিচে থেকে উপরে উঠলে, নিচে থেকে উপরে উঠলে ব্যাস 3 গুণ হয়েছে, 3 গুণ হয়। নিচে থেকে যখন উপরে উঠছে ব্যাস 3 গুণ হয়ে গেছে, তাহলে ব্যাস 3 গুণ হয়ে গেলে তাহলে দেখো তো আমি এখান থেকে ছোট একটা জিনিস লিখতে পারি, যদি এরকমই হয় তাহলে দেখো তো V1 টা কত, V1 টা কত ছিল, সোজা হিসাব 4/3 পাই আর কিউ। V2 কত হবে ভাই, V1 মানে হচ্ছে যেহেতু এটা একটা গোলক, তো গোলকের আয়তন বসাইছি, V1 মানে একবারে নিচে কতটুকু আয়তন ছিল, এখন উপরে কতটুকু আয়তন 4/3 পাই। এখন বলো আর এর মান কত হবে, সোজা হিসাব যেহেতু আমি ব্যাসটাকে 3 গুণ বাড়াইছি তাহলে ব্যাসার্ধ 3 গুণ বাড়বে, তার মানে 3 আর এর হবে কত কিউব। আলটিমেটলি দেখো তো কত লেখা যায়, দেখো এই যে 3 এর উপর কিউব করলে কত 27, 27টাকে আমি সামনে লিখলাম, ঠিক আছে, আর বাকি থাকে কত 4/3 পাই আর কিউব। তাহলে দেখো তো V2 এর মানটা কত হয়েছে, V2 এর মানটা হয়ে গেছে 27, আর এতটুকুর মান হচ্ছে কত V1, 27 V1 হয়ে গেছে, বুঝা গেছে। সো এরকম সুন্দর মতো একটা হিন্টস তোমার দেওয়া থাকবে, বুঝা গেছে, এরকম সুন্দর মতো একটা হিন্টস তোমার দেওয়া থাকবে। এবার এখানে বসায় দাও, বসাই দিলে তো আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি, দেখো আমি এখানে যে PA প্লাস হচ্ছে কত এইচ রো জি, আর V1 এর মান আমি কত বসাবো, V1 এর মান হচ্ছে 27 V1, সরি V2 এর মান এটা V1 আর PA এটা কত 27 V1, ওকে। আলটিমেটলি এটা। এখন আমি একটা ছোট কাজ করব, আমি এটাকে 27 আপাতত ধরতেছি না, এটাকে আমি আপাতত n ধরতেছি, n এর মান 27 আমরা জানি, ঠিক আছে, এটা হচ্ছে n এর মান আমি ধরে নিই, কারণ আমি এখান থেকে একটা শর্টকাট বানাবো, তো তোমাদের এটা কাজে দিবে আবার। তাহলে দেখো তো আলটিমেটলি কত আসে, PA প্লাস এইচ রো জি ইকুয়াল টু কত NPA। এখন দেখো আলটিমেটলি আমরা যদি এটাকে এই পাশে নিয়ে আসতাম তাহলে দেখো তো যে এইচ রো জি বা এটাকে ওই পাশে নিয়ে যায়, তাহলে দেখো তো PA কমন যায়, PA কমন করলে কত আসে n-1, তার মানে দেখো h এর মান কত আসে PA n-1 ডিভাইডেড বাই রো জি, দিস ইজ দ্য হাইট, মানে এখান থেকে তুমি হাইটটা বের করতে পারবা, ক্লিয়ার, এখান থেকে তুমি হাইটটা বের করতে পারবা। সো এখান থেকে হচ্ছে আমি হ্রদের গভীরতা নির্ণয় করতে পারবো, এটা পারলে ভাই তোমার পরীক্ষায় কিছু কমন মানে 50% ম্যাথ কিন্তু এই টপিক থেকে চলে আসে, ক্লিয়ার। PA এখন বলো ভাইয়া P এর মান কত, P এর মান হচ্ছে 1 ATM, 1 ATM কে আমি কত লিখতে পারি, 1 ATM কে আমরা ATM এ রাখবো না, আমি হাইট যেহেতু SI ইউনিট মিটারে বের করব, সো অবভিয়াসলি ATM টাকে আমাদের প্যাসকেল নিতে হবে 101325 প্যাসকেল, ঠিক আছে, এটা নরমালি না দেওয়া থাকে বা না দেওয়া থাকলে তুমি এটা ইউজ করবা, দিস ইজ মাচ অ্যাকুরেট, ঠিক আছে। আর রো ডব্লিউ এর মান কত আমরা জানি, রো ডব্লিউ হচ্ছে কত, এই যে এখানে লিখে দিই, রো ডব্লিউ হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব, ঠিক আছে, পানির জন্য, অন্য কিছু থাকলে অন্য কিছু ঘনত্ব অবভিয়াসলি দেওয়া থাকবে। আর কি লাগবে, জি এর মান 9.8, ক্লিয়ার, বুঝা গেছে, এটা ক্যালকুলেশনটা তোমরা করে ফেলো, ওকে, আশা করি এখানে কোনো প্রবলেম নাই। এবার আসো এটাতে, যদি এমন হয় আমি বুদবুদের ম্যাথই করব বাট টাইপ 2 তে তোমার তিনোটা চেঞ্জ হয়ে যাবে, তখন কি হবে ভাই, ন্যাচারালি সবকিছু বসাবা, বাট কি হবে জানো, এই শর্টকাটটা আর পাবা না। তো এই যে দেখো এখানে আমরা এই রাশিটা পাইছি না, এই পর্যন্ত তুমি চলে আসতে পারো,
তো তখন ইকুয়েশন কি হবে? ইকুয়েশন একদম সহজ, যে P1 V1 ডিভাইডেড বাই T1 ইকুয়াল টু কত? P2 V2 ডিভাইডেড বাই T2। শেষ। আগের মতো সব বসাই দিবা। P1 এর জায়গায় কত হবে? PA প্লাস H রো Z, ঠিক আছে। V1 এর মান V1 থাকবে, এটা হচ্ছে T1, এটার মান তোমার দেওয়া থাকবে তখন, ঠিক আছে। অবভিয়াসলি এগুলো নিয়ে টেনশন করার কিছু নাই। আর এটা হবে PA, এটা হবে কত? NV1। এবার এই ইকুয়েশন সলভ করলেই তোমার এখান থেকে H টা বের হয়ে যাবে। বুঝে গেছে? একদম সহজ, আহামরি কিছু নেই। এবার আসো আমাদের আদর্শ গ্যাসের ইকুয়েশন, খুব ইম্পর্টেন্ট। এটা নিয়ে আমরা সবচেয়ে বেশি সাফার করি যে ভাই কোন জায়গায় কোনটা ইউজ করব, একক ইউজ করব, সো অনেক প্রবলেম হয়ে যায়। সো আমরা দেখো এইটার সবকিছু নিয়ে আলোচনা করছি। সো আদর্শ গ্যাসের সমীকরণ, আমাদের মেইনলি আদর্শ গ্যাসের সমীকরণ হচ্ছে এটা। ওকে, এখন এই সমীকরণটা ইউজ করবো, এন্ড এটাতে একক নিয়ে আমাদের সবচেয়ে বেশি প্রবলেম পড়ে যায়। হ্যাঁ, আর এখানে কিছু বেসিক কথাবার্তা, সেগুলো ক্লাস 9-10 কথাবার্তা। যেমন আমি মূল সংখ্যা কিভাবে পাবো, n বাই na। na হচ্ছে তোমার অ্যাভোগাড্রো নাম্বার, n মানে হচ্ছে কোনো কিছু সংখ্যা, অণু পরমাণু বা যে কোনো কিছু হইতে পারে, ঠিক আছে। অণু পরমাণু, আয়ন, গরু, ছাগল, মুরগি, জাস্ট। ওকে, আর n এর জায়গায় w/m লেখা যায়। w হচ্ছে ভর, m হচ্ছে আণবিক ভর। এই সকল জিনিসগুলো কেন লিখে দিছি, মাঝে মাঝে তোমার হচ্ছে ভর দেওয়া থাকবে, ওইখান থেকে তোমার মূল সংখ্যা বের করতে হবে, ঠিক আছে। ডিরেক্টলি মূল সংখ্যা দেওয়া থাকবে না, ভর দেওয়া থাকবে। তারপরে হচ্ছে ভি বাই হচ্ছে কত? 22.4 যদি এসটিপি তে থাকে, অথবা ভি বাই হচ্ছে 24.79 যদি এসএটিপি তে থাকে, মানে 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এন্ড 180 প্রেসারের কাছাকাছি যদি থাকে, তখন এটা ইউজ করবা, ঠিক আছে। এগুলো তো আমরা আলোচনা করা লাগবেই, করে দিলাম। এবার দেখো একক নিয়ে আমাদের কিছু প্রবলেম হয়েছে এখানে, ঠিক আছে। এককগুলো আমরা কিভাবে মনে রাখবো, এখানে দেখো শুরু করি। প্রথমে হচ্ছে চাপের একক। সো চাপের এককের ক্ষেত্রে যেটা মনে রাখবা, যে আমাদের যে 1 এটিএম আছে না, 1 এটিএম কে 1 আমি 12 বলতে পারি, এটা মানে হচ্ছে 760 টরও বলা হয়, ঠিক আছে। সো এই প্রথম তিনটা, মানে মাঝখানে দুইটা হয়তো অত বেশি ইউজ করা হয় না, বাট এটা অনেক বেশি ইউজ করা লাগবে। 760 মার্কারি, ঠিক আছে, 760 মিলিমিটার মার্কারি। হ্যাঁ, আচ্ছা। তো 1 এটিএম সমান 760 মিলিমিটার মার্কারি, অথবা এটাকে আমি 73 সেন্টিমিটার বলতে পারি। এই যে মিলিমিটার থেকে সেন্টিমিটার নেওয়ার জন্য 10 দিয়ে ভাগ করতে হবে না, সো 73 সেন্টিমিটার। তো সেন্টিমিটার থেকে যদি মিটার নিতে হয়, তাহলে 100 দিয়ে ভাগ করতে হবে। সো এটাকে আমি বলতে পারি 0.67 মিটার মার্কারিও বলা যায়। ওকে, এন্ড সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এই যে এটিএম এর সাথে প্যাসকেলের সম্পর্ক। প্যাসকেল অথবা নিউটন পার মিটার স্কয়ার একই কথা, সেটা হচ্ছে 101325, 101325। ক্লিয়ার? ওকে, সো প্রেসার নিয়ে আমাদের আশা করি কোনো প্রবলেম হবে না, প্রেসারটাকে আমি করলাম। এবার দেখো ভি নিয়ে সমস্যা হয়। ভির ক্ষেত্রে কিছু জিনিস জানা থাকা লাগে, যেমন ভাই আমরা এই যে এমএল হিসাব করি না, আমরা যত যা কিছু কিনি, পানি টানি যা কিছু কিনি, সব তো মিলিলিটারে কিনি, তাই না? সো মিলিলিটার। সো 1 সেন্টিমিটার কিউব ইকুয়াল টু 1 মিলিলিটার। 1 সেন্টিমিটার কিউবে কত হয়? 1 ml হয় নরমালি, একটা বিশুদ্ধ পানির ক্ষেত্রে। ওকে, এটা অবভিয়াসলি কন্ডিশন হচ্ছে ভাই বিশুদ্ধ পানি হইতে হবে, বিশুদ্ধ পানি শুধুমাত্র। কিসের জন্য? বিশুদ্ধ পানির জন্য। ওকে, আচ্ছা। এখন এখানে কিছু বেসিক কথাবার্তা চলে আসে, যেমন আয়তনের ক্ষেত্রে আমরা কিছু ইয়ে করি, যেমন 1 মিটার কিউব। 1 মিটার কিউবকে আমি বলতে পারি, 1 মিটার কিউবের মধ্যে কয়টা মিটার আছে বলো? 1 মিটার কিউবের মধ্যে 3টা মিটার আছে। সো তুমি একটা মিটারকে সেন্টিমিটার নেওয়ার জন্য 100 দিয়ে গুণ করতে হয়, তাহলে 3টা মিটারকে সেন্টিমিটার নেওয়ার জন্য, 3টা মিটারকে সেন্টিমিটার নেওয়ার জন্য কয়টা 100 দিয়ে গুণ করতে হবে? একটা। তারপর এটাকে আবার যখন সেন্টিমিটার নিবা আরেকটা 100, এটাকে যখন সেন্টিমিটার নিবা আরেকটা 100, 10 টু দি পাওয়ার 6। সো 1 মিটার কিউব ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 6 সেন্টিমিটার কিউব। ক্লিয়ার? বুঝা গেছে এতটুকু? ওকে, সো এটাকে তুমি পানির জন্য, ঠিক আছে, পানির জন্য এটাকে তুমি কত বলতে পারো? 1 সেন্টিমিটার কিউব ইকুয়াল টু 1 ml, বিশুদ্ধ পানির জন্য। হ্যাঁ, ওকে। এরপরে এটাকে দেখো, এখন আমাকে বলো তো যে 1000 ml এ কত? 1 লিটার হয় না? সো এখানে কত আছে? এখান থেকে দেখো, তাহলে আমি যদি এটাকে এরকম ভাবে লেখা যায় না, 10 টু দি পাওয়ার 3 ইনটু 10 টু দি পাওয়ার 3 ml। সো 10 টু দি পাওয়ার 3 ml মানে কত? 1 লিটার। সো 10 টু দি পাওয়ার 3 লিটারও বলা যায়। ওকে, আর 1 লিটার ইকুয়াল টু হচ্ছে 1 ডেসিমিটার কিউব, আবার সেম বিশুদ্ধ পানির জন্য। হ্যাঁ, ওকে, 1 লিটার ইকুয়াল টু কত? 1 ডেসিমিটার কিউব। ক্লিয়ার? বুঝা গেছে? সো এই জিনিসগুলো জানলে কিন্তু এখানে তুমি সহজে এখান থেকে ইউজ করতে পারবা, কোনো প্রবলেম হবে না। ক্লিয়ার? ওকে, সো নর্মালি আমাদের গ্যাসের ক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু ইউজ করা লাগবে। অনেক জায়গায় তোমার 1 ডেসিমিটার কিউব বলা থাকবে। সো মনে রাখবা যে 1 লিটার আর 1 ডেসিমিটার কিউব কিন্তু সেম জিনিস হয়, ঠিক আছে? ওকে, সো অনেক সময় আমরা এই যে লিটার দিয়ে আমরা হচ্ছে ওই ইয়াগুলোকে পরিমাপ করে থাকি, আয়তনগুলোকে। এবার আসো আমাদের পরবর্তী যে ইয়াটা আছে, সেটা হচ্ছে
n এর একক তো আমরা জানি মোল, আর t এর একক হচ্ছে কেলভিন, এটা নিয়ে কোনো প্রবলেম হয় না। আর এর দুইটা একক পাওয়া যায় ভাই, 8.314 জুল পার কেলভিন পার মোল, আর একটা হচ্ছে আরো একক আছে বাট এই দুইটা বেশি মেজর, 0.082 লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স। কখন কোনটা ইউজ করব? একদম সহজ, যখন তুমি সবকিছু এসআই এককে ইউজ করবা, এসআই এককে ব্যবহার করবা, এসআই এককে ব্যবহার, তখন তুমি এটা এসআই ইউনিট এটা ইউজ করবা। আর যদি এরকম হয় যে তুমি ভলিউমটা হচ্ছে লিটারে হিসাব করতেছো আর প্রেসারটা হচ্ছে এটিএম এ হিসাব করতেছো, তখন তুমি এটা ইউজ করবে। একদম সিম্পল, আহামরি এখানে আর কিছু নাই। ওকে, এখন এখানে ছোট্ট একটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে ভাই কখন পিভি ইকুয়াল টু এনআরটি ব্যবহার করব, আর কখন হচ্ছে আমরা এই চাপীয় সূত্রগুলো ইউজ করব বা বয়েল চার্লস সমনের সূত্রগুলো ইউজ করব। এখানে দুটো এক্সাম্পল দেওয়া আছে, দেখো পিভি এনআরটি হচ্ছে যে কোনো একটা স্টেটের জন্য তুমি ইউজ করবা, মানে ওখানে কোনো পরিবর্তন নাই। কেমন? যেমন তোমাকে এখানে দেখো একটা বলা আছে যে 24 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, এত প্রেসার, তার মানে এটা টি, এটা হচ্ছে পি, এটা হচ্ছে, এখান থেকে তুমি মোল বের করতে পারো, n ইকুয়াল টু কত w/m করে মোল বের করতে পারো। ভি চাইছে, একটা স্টেট, এখানে কিন্তু কোনো পরিবর্তন নাই, একটা অবস্থা। সো এটার জন্য তুমি ডাইরেক্টলি পিভি এনআরটি ইউজ করতে পারবা। ঠিক আছে, পরিবর্তন হলে তো এটা ইউজ করা যাবে না। হ্যাঁ, আচ্ছা, মানে একটা স্টেটের জন্য, একটা অবস্থার জন্য। এইখানে আসো, এখানে দেখো দুইটা অবস্থা দেওয়া আছে। প্রথমে টেম্পারেচার ছিল 17 থেকে হয়ে গেছে 24, প্রেসার ছিল 100 সাথে হয়ে গেছে 150, আয়তন ছিল 1 ডেসিমিটার কিউব। তো এটা থেকে হয়ে গেছে কত, মানে চেঞ্জ হয়ে গেছে, ওই চেঞ্জটা বের করতে হবে। এখন তুমি কোন সূত্র ইউজ করবা এটা বের করার জন্য? এটা বের করার জন্য দেখো পরিবর্তন যেহেতু হয়ে গেছে, এটা হচ্ছে T1, এটা হচ্ছে P1, এটা হচ্ছে V1, এটা চেঞ্জ হয়ে গেছে, এটা হলো T2, এটা হচ্ছে P2, আর বের করতে বলছে V2। সো তখন তুমি পরিবর্তনের জন্য যে সূত্র ইউজ করতে হয় ওটা ইউজ করবা। যেমন এখানে আমরা বয়লারটা দরকার হলে বয়লারটা, চার্লসেরটা দরকার হলে চার্লসেরটা, চাপীয় বা সমন্বয় যেটা, এখানে তো সমন্বয় সূত্র ইউজ করা লাগবে। বোঝা গেছে এতটুকু? ওকে, আচ্ছা। আবার এইটার জন্য কি পিভি এনআরটি ইউজ করা যাবে না? যাবে। এটা তো একটা অবস্থা, এটার জন্য পিভি এনআরটি ইউজ করতে পারবে। এটা একটা অবস্থা, এটার জন্য আবার ইন্ডিভিজুয়ালি পিভি এনআরটি ইউজ করতে পারবে। বুঝা গেছে? আশা করি এই টপিকে আর প্রবলেম থাকবে না। এবার দেখো বর্গমূল গড় বর্গবেগ। ঠিক আছে, জিনিসটা আমরি কঠিন কিছু না, একদম সিম্পল জিনিস, বাট এটা থেকে ভাই 3 মার্কের একটা কোয়েশ্চেন থাকে এন্ড প্রচুর এমসিকিউ থাকে। ওকে, এবার আসো, বেসিক ফর্মুলা হচ্ছে দেখো বর্গমূল গড় বর্গবেগে আমরা কি করি, আলটিমেটলি যেটা করি সেটা হচ্ছে, যেটাকে আমরা এটার নাম আছে, এটাকে বলে, এটা একটা নাম আছে, এটাকে বলে রুট মিন স্কয়ার, রুট মিন স্কয়ার ভেলোসিটি। ঠিক আছে, দ্যাটস মিন রুট মানে হচ্ছে বর্গমূল, মিন মানে হচ্ছে গড়, স্কয়ার মানে হচ্ছে বর্গ, আর হলো ভেলোসিটি। তার মানে কি বর্গমূল গড় বর্গবেগ। এখন এটাকে আমরা সংক্ষেপে লিখি সিআরএমএস। সিআরএমএস কি করা হয় জানো? সিম্পলি হচ্ছে আমাদের অণুগুলোর যত বেগ আছে না, বেগগুলোকে প্রথমে স্কয়ার করা হয়, সবগুলোকে স্কয়ার করে যোগ করা হয়। তাহলে ধরো এখানে n সংখ্যক বেগ আছে, তাহলে সবগুলোকে আমি কি করব, স্কয়ার করে যোগ করব, যোগ করে তাদেরকে গড় নির্ণয় করা হয়। ঠিক আছে, সবগুলোকে স্কয়ার করে যোগ করা হয়েছে, তাদের গড় নির্ণয় করা হয়েছে, তার গড়ের হচ্ছে বর্গমূল করা হয়েছে। ঠিক আছে, দেখো প্রথমে কি করছি, প্রথমে বর্গ করছি। দেখো প্রথমে আমরা বর্গ করলাম, বর্গ করার পরে তাদেরকে গড় করছি, বর্গ করার পর তাদেরকে ওই সংখ্যা দিয়ে ভাগ করে গড় করছি, এন্ড তারপর হচ্ছে বর্গমূল করছি। এই জন্য এটাকে বলে বর্গমূল। দেখো বর্গমূল, গড়, তারপর হচ্ছে বর্গবেগ। ঠিক আছে, ওকে। তো এই সিআরএমএস বেগ যে কোনো, ধরো তোমার কাছে যদি দেওয়া থাকে যে 3টা বেগ দেওয়া আছে C1 C2, যেমন C1 এর মান দেওয়া আছে 5 মিটার পার সেকেন্ড, তারপর হচ্ছে C2 এর মান দেওয়া আছে 3 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, C3 মান আছে 2 মিটার পার সেকেন্ড। ওইখান থেকে ইজিলি তুমি মান বসালে কিন্তু সিআরএমএস বেগটা বের হয়ে যাবে। মাঝে মাঝে এরকম সিলি কোয়েশ্চেন চলে আসে। এবার আসো সিআরএমএস বেগের আমাদের মেইন যে ফর্মুলা আছে, আমাদের সিআরএমএস বেগের যে মেইন ফর্মুলা সেটা হচ্ছে সিআরএমএস ইকুয়াল টু √3RT ডিভাইডেড বাই m। এখন সিআরএমএস বেগ যেহেতু এটা বেগ, এটা একক হচ্ছে মিটার পার সেকেন্ড আমি বের করব, তাহলে আরটা কিসে বসাইতে হবে ভাইয়া? এসআই এককে 8.314। ওকে, আর টি হচ্ছে আমাদের কেলভিনে বসাইতে হবে, আর ভরটা কি কেজিতে বসবে। ক্লিয়ার? এতটুকু মনে রাখলে আমাদের হয়ে গেছে। অনেকে আমরা কিছু ভুল করি, যেমন নাইট্রোজেনের জন্য সিআরএমএস বেগ বের করতে বলে নাইট্রোজেন হচ্ছে 14 বসাই, বাট 14 তো গ্রাম, ওটাকে আবার কেজিতে নিতে হবে। এই জিনিসটা আমরা সবাই মিস্টেক করি। ঠিক আছে, আমি আগেই বলে দিলাম। এরপরে দেখো সিআরএমএস বেগের আরেকটা ফর্মুলা আছে,
সেই ফর্মুলাটা কি? সেই ফর্মুলাটা খুবই সিম্পল। সেটা হচ্ছে ভাই আমাদের এখানে একটা জিনিস আছে, আমি বলি, সেটা হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্ট। ঠিক আছে, বোল্টজম্যান ধ্রুবক। ধ্রুবকটা কি? ধ্রুবক হচ্ছে এটাকে কে দিয়ে প্রকাশ করে? আমি যদি যে গ্যাসের মোলার যে ধ্রুবক আছে ওটাকে যদি অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে সেটাকে বোল্টজম্যান ধ্রুবক বলা হয়। ঠিক আছে, সেটাকে কি বলে? বোল্টজম্যান ধ্রুবক বলা হয়। বুঝা গেছে এতটুকু? ওকে, এটার একটা ভেরিয়েশন আছে, এটা আমি কখনো সাজেস্ট করি না ইউজ করতে। 3kT ডিভাইডেড বাই মানে হচ্ছে m বলা যায়। ঠিক আছে, ওই m হচ্ছে এখানে আণবিক ভর, আর এই m হচ্ছে আমাদের একটা পরমাণুর ভর। ঠিক আছে, মানে একটা অণুর ভর, সরি। ঠিক আছে, একটা অণুর ভর। এখন এটা থেকে কিন্তু এই জিনিসটা চলে আসে, খুব সিম্পলি এক্সপ্লেইন করা যায়। কিভাবে দেখো তো? দেখো তো, আমি যদি এটার মধ্যে, ঠিক আছে, এটা থেকে দেখো, এটাকে যদি আমি 3 আর এর জায়গায় দেখো, আর এর জায়গায় কি লেখা যায়? k ইন্টু n এ লেখা যায়, k ইন্টু n এ। ঠিক আছে, k ইন্টু n এ, আর এখানে কত t থাকে, নিচে থাকে হচ্ছে কত দেখো, m থাকে। এখন আলটিমেটলি বলো তো, রুট ওভার 3kT ডিভাইডেড বাই m। m এর নিচে কি নিয়ে গেছি দেখো, n এটা নিচে চলে যায় না? আচ্ছা, তুমি কোন একটা মানে আণবিক ভরকে যদি অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করো তাহলে কি পাওয়া যাবে? আণবিক ভরকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করলে একটা অণুর ভর পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে আমি এটাকে লিখতে পারি যে রুট ওভার 3kT ডিভাইডেড বাই m। বোঝা গেছে এতটুকু? বোঝা গেছে? হ্যাঁ, সো এই জিনিসটা কিন্তু এখান থেকে আসে। তো আমি সাজেস্ট করবো সবসময় তুমি এটা ইউজ করো, এটা ইউজ করা দরকার নেই। এটা ইউজ করলে এমটা কি হবে? একটি অণুর ভর হবে। আর আরেকটা ইয়ে আছে যে সিআরএম এর হচ্ছে 3p/ρ। রো মানে হচ্ছে কি? রো মানে হচ্ছে ভাই ঘনত্ব বসবে, মানে বায়ুর ঘনত্ব দেওয়া থাকবে, আর পি মানে হচ্ছে কি? চাপ দেওয়া থাকবে। সো এটা দিয়ে বের করতে পারো। এই দুইটা এখানে, এই দুইটা মনে রাখলে আমাদের এখানে কাজ হয়ে যাবে। হ্যাঁ, এক্সট্রা কোনো কিছু মনে রাখার দরকার নেই। এইটা আর এটা ক্লিয়ার? আসো এবারে আমরা এখান থেকে একটা ম্যাথ করি। যেমন তোমাকে আমি বলছি যে 30°C তাপমাত্রায়, এত তাপমাত্রায় এত এর সিআরএমএস বের কত? ভাই কি কি লাগবে আমাদের? সিআরএমএস বের করার জন্য কিচ্ছু লাগে না, রুট ওভার 3RT ডিভাইডেড বাই m লাগে। সো বলো 3 এর মান কত? 3 তো 3 8.314 কেলভিন নিতে হবে, তার মানে 303। আর m এর মান হবে কত? হাইড্রোজেন বলছে, তার মানে 2, বাট কেজিতে নিতে হবে 2 × 10⁻3। ওকে, শেষ। যা আসে এটাই হচ্ছে তোমার রেজাল্ট। ক্লিয়ার? তো আশা করি এটা তোমরা সবাই করতে পারবা। এইবার হচ্ছে আমাদের টাইপ নাম্বার হচ্ছে 4, যেখানে হচ্ছে আমরা গ্যাসের গতিতত্ত্ব এবং একটু গতিশক্তি নিয়ে আলোচনা করব। এটা খুবই মজার এন্ড খুব বড় একটা জিনিস, অনেক বড় একটা জিনিস, বাট আমরা সিম্পলি এক্সামের জন্য যতটুকু লাগে শর্ট টাইমের মধ্যে বুঝে নিব। হ্যাঁ, সো গ্যাসের গতিতত্ত্ব নিয়ে অনেক আলোচনা আছে, বাট এটা আমাদের এই আলোচনায় থাকবে না। আমরা বেসিক আলোচনা অনেক বেশি আলোচনা করব, বাট যতটুকু দরকার ওটা আমি তোমাকে দিয়ে দিব। এখানে আমাদের দেশে একটা চার্ট আছে, আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম আছে, সেটাকে বলে ডিগ্রিজ অফ ফ্রিডম বা স্বাধীনতার মাত্রা। ঠিক আছে, স্বাধীনতার মাত্রা। এটা খুব মজার একটা জিনিস, তোমাদের আমি বিসি লেকচারে এগুলো পড়াবো। তো স্বাধীনতার মাত্রাতে যে জিনিসটা নিয়ে আলোচনা করা হয়, এটা আসলে কি? অ্যাকচুয়ালি যে কোনো একটা বস্তুর অবস্থা এবং তার অবস্থান যদি আমাকে বোঝাইতে হয়, তাহলে যতগুলো স্বাধীন চলরাশির প্রয়োজন হবে তাদেরকে বলে স্বাধীনতার মাত্রা। তো এই স্বাধীনতার মাত্রা দেখা গেছে যদি আমি এক পারমাণবিক যে গ্যাসগুলো আছে এগুলোর জন্য আমাদের কয়টা করে লাগে, মানে এক পারমাণবিক যে গ্যাসগুলো আছে, বিশেষ করে হিলিয়াম, আর্গন বা নিষ্ক্রিয় যে গ্যাসগুলো, তাদের স্বাধীনতার মাত্রা হচ্ছে 3টা, মানে তাদের জন্য 3টা লাগে। দ্বি পারমাণবিক যারা আছে তাদের জন্য লাগে হচ্ছে 5টা, আর যে বহু পারমাণবিক যারা আছে তাদের জন্য লাগে 6টা। এই 3টা ইনফরমেশন মাথায় রাখবে, এগুলোই ঘুরে ফিরে আসে। একটা হলো 3, তারপরে 5, তারপর হচ্ছে 6। ওকে, আচ্ছা। এখন স্বাধীনতার মাত্রা কোন কাজে লাগে? স্বাধীনতার মাত্রার ক্ষেত্রে মনে রাখবা যে স্বাধীনতার মাত্রা একটা জিনিস ফলো করে, সেটা হচ্ছে যে কোনো একটা, যে ধরো কোনো অণুর শক্তি, ঠিক আছে, যে কোনো একটি স্বাধীনতা মাত্রা বরাবর, যে কোনো একটি স্বাধীনতার মাত্রা বরাবর 1/2 kT হবে। ঠিক আছে, 1/2 kT। যে কোনো অণুর
যদি আমি শক্তির কথা বলি তাহলে একটা স্বাধীনতার মাত্রার জন্য তার শক্তি হচ্ছে হাফ কেটি, তার মানে প্রত্যেকটা স্বাধীনতার মাত্রার জন্য হাফ কেটি করে পাওয়া যাবে। দিস ইজ বেসিক একদম, ঠিক আছে। আচ্ছা, তাহলে ও যদি হচ্ছে কি তোমার এক পারমাণবিক হয় তাহলে এরকম কয়টা পাওয়া যাবে? তিনটা, মানে তিনটা, তার মানে মানে এক পারমাণবিক হলে কত পাওয়া যাবে? এক পারমাণবিক হলে পারমাণবিক তখন পাওয়া যাবে 3 × 1/2 কেটি, মানে আমি বলতে পারি 3/2 কেটি। দ্বিপারমাণবিক হলে দ্বিপারমাণবিক তখন পাওয়া যাবে 5 × ½ কেটি, ঠিক আছে। আচ্ছা, যদি আমাদের বহুপারমাণবিক হয় তাহলে 6 × ½ কেটি। বুঝা গেছে? সো এই বেসিক জিনিসগুলো জানলেই কিন্তু আমাদের হয়ে যাবে। এখন কথা হচ্ছে, আমি যদি বলি আমি এটাকে এভাবে না রেখে এখানে হচ্ছে একটা অণুর জন্য বের করতেছি, এক মোলের জন্য বের করব, তাহলে কি হবে? যদি বলি 1 মোল, তাহলে কিচ্ছু করা লাগবে না, জাস্ট 1 মোল না, আমি n মোলের জন্য করব একদম, যাতে আমাদের সবকিছু কভার হয়ে যায়। যদি n মোলের জন্য করি তাহলে হবে হাফ nRT। হাফ nRT কার জন্য? মনে রাখবা একটি স্বাধীনতার মাত্রার জন্য আমাদের শক্তি পাওয়া যাবে, ঠিক আছে। হাফ nRT। তাহলে যদি সেটা যদি আমাদের এক পারমাণবিক হয় তাহলে হবে কত? 3 × ½ nRT। তার মানে এটাকে আমি ডাইরেক্টলি বলতে পারি যে 3/2 nRT। যদি এটা দ্বিপারমাণবিক হয় তাহলে হবে কত? 5 দিয়ে গুণ করতে হবে, 5/2 nRT। যদি বহুপারমাণবিক হয় তাহলে 6 × ½ nRT, ঠিক আছে। বোঝা গেছে? এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমি এক n মোলের জন্য তার শক্তি, n মোলের জন্য কি, n মোলের জন্য এটাকে আমি বলবো গতিশক্তি। গতিশক্তি ইকুয়াল টু হচ্ছে মোট শক্তি। একটা কথা মাথায় রাখবা, গ্যাসের গতিশক্তি হচ্ছে তার মোট শক্তি, ঠিক আছে। একটা গ্যাসের জন্য যদি আমরা হাই টেম্পারেচারকে কনসিডার না করি, অবভিয়াসলি গ্যাসটা আদর্শ গ্যাস হইতে হবে, তাহলে তার গতিশক্তি ইকুয়াল টু হচ্ছে মোট শক্তি, ঠিক আছে। গতিশক্তি ইকুয়াল টু হচ্ছে কি ভাই? মোট শক্তি। তাহলে মোট শক্তি কিভাবে বের করতে হয়? এক পারমাণবিক হলে 3/2 nRT, দ্বিপারমাণবিক হলে 5/2 nRT, বহুপারমাণবিক হলে 6 × ½ nRT। ক্লিয়ার? এবার আসো এখান থেকে আমরা একটা ম্যাথ সলিউশন করি। বলছে দুই বন্ধু মিলে সমুদ্রের এত মিটার গভীরে যেতে চায়। প্রথম বন্ধু বলল এত গ্রাম অক্সিজেন গ্যাস ভর্তি একটা বেলুনকে সমুদ্রের তলদেশে নিয়ে গেলে আয়তন 1/3 হয় এবং কাঙ্ক্ষিত গভীরতায় পৌঁছে যাবে। সমুদ্রের চাপ বায়ুর চাপের সমান এবং তাপমাত্রা হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সমুদ্রের তলদেশে তাপমাত্রা হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস। মানে ওই বুদবুদের ম্যাথ করতে দিবে আর কি। যাই হোক, মানে হলো যেখানে টেম্পারেচার কনস্ট্যান্ট না, বাট আমাদের কোশ্চেন এখানে হচ্ছে সমুদ্র পৃষ্ঠে অক্সিজেন গ্যাসের গতিশক্তি কতটুকু। আচ্ছা, তাহলে এটা যদি আমাকে সলিউশন করতে হয়, তো গতিশক্তি হচ্ছে কি, মনে রাখবা যে গতিশক্তি হচ্ছে আমাদের মোট শক্তি। মোট শক্তি, হ্যাঁ, সমুদ্র পৃষ্ঠে আমাদের যে গতিশক্তি আছে না, এই গতিশক্তি কিন্তু হচ্ছে মোট শক্তি। তার মানে আলটিমেটলি আমি ই কে ইকুয়াল টু লিখতে পারবো, যেহেতু এটা অক্সিজেন, অক্সিজেন মানে কি, অক্সিজেন মানে হচ্ছে দ্বিপারমাণবিক। সো ফর্মুলা কি হবে? 5/2 nRT। তাহলে 5/2 এখানে বসা দাও। n এর মান কি দেওয়া আছে? না, আমাকে বলছে কি, আমাকে বলছে দেখো এখানে কি বলছে, এত গ্রাম অক্সিজেন, তার মানে আমি W/m বসাই দিব। n ইকুয়াল টু কত? W/m বসা দাও, তাহলে তো হয়ে গেছে। ওকে, সো এখান থেকে 144 ডিভাইডেড বাই অক্সিজেন হচ্ছে কত? 16 না? হ্যাঁ 16 হইলে এখানে কত হয় ভাই? 9 হয়। সো n হচ্ছে 9 আর r এর মান কত? 8.314 আর t হচ্ছে কত? সমুদ্র পৃষ্ঠে বলছে, সমুদ্র পৃষ্ঠে, সমুদ্র তলদেশে তাপমাত্রা, সমুদ্র পৃষ্ঠের তাপমাত্রা হচ্ছে 27 মানে 300। ওকে, ক্লিয়ার? এটা এখন অ্যান্সারটা তোমরা বের করে নিও। অ্যান্সারটা কি হবে ভাই? আমি সব এসআই ইউনিট ইউজ করছি, তার মানে জুলে হবে। ক্লিয়ার? এতটুকু আই থিঙ্ক এখানে কোনো প্রবলেম নাই। এবার আসো আর একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে গড়মুক্ত পথ। সো আচ্ছা, সো এই ইম্পর্টেন্ট যে টপিক আছে গড়মুক্ত পথ, এইটা খুবই সিম্পল একটা জিনিস। এটা আসলে কি, সোজা কথা হচ্ছে যে গ্যাসগুলা যখন আমাদের মুক্ত পথে চলাচল করে তখন একটা গ্যাসের সাথে আরেকটা গ্যাসের সংঘর্ষ হয়, ঠিক আছে। তো আমি ধরলাম যে ধরো এখানে একটা গ্যাস, এখানে একটা গ্যাস মলিকুল এটার সাথে একবার সংঘর্ষ হয়েছে, সংঘর্ষ হওয়ার ফলে এখানে আইসা আরেকটা গ্যাসের সাথে সংঘর্ষ হয়েছে। হ্যাঁ, আমি সুন্দর করে একটু কাজ করি। এটা একটা গ্যাস, ঠিক আছে, এটা একটা গ্যাসের অণু, এন্ড এটা একটা গ্যাস ছিল, এটার সাথে একবার ধাক্কা খাইছে, এখানে আসার পর আরেকটার সাথে আবার ধাক্কা খাইছে। হ্যাঁ, তাহলে এই জিনিসটা দেখো তো, এটা দুইটা সংঘর্ষ হয়েছে না পরপর, এটাকে এই যে মাঝখানে যে পথ আছে না, এই পথটাকে আমরা বলবো গড় মুক্ত পথ।
গড়মুক্ত পথের ডেফিনিশন আগে তোমরা বুঝে গেছো, মানে দুইটা সংঘর্ষের মধ্যবর্তী সময় সে যে দূরত্ব অতিক্রম করে সেটাকে বলে গড়মুক্ত পথ। দুটো সংঘর্ষের মধ্যবর্তী সময় যে দূরত্ব অতিক্রম করে। গড়মুক্ত পথ বের করার অনেকগুলো ফর্মুলা আছে, তার তিনটা ফর্মুলা আছে। দেখো তিনটা ফর্মুলার সব জিনিস কিন্তু সেম। এখন ভাই বলবো এই যে ফর্মুলাগুলো এত আলাদা হয়েছে কেন, এগুলো এক্সপেরিমেন্টাল, ঠিক আছে। আচ্ছা, সো এক একজনের অবজারভেশনে এক এক ধরনের ফর্মুলা বের হয়েছে। তিনটা অবজারভেশনের মধ্যে কোনটা বেশি অ্যাকুরেট যদি পরীক্ষায়, এটা এটা সবচেয়ে অ্যাকুরেট। কোনো কিছু না বললে অবভিয়াসলি ম্যাক্সওয়েলটা বের করবা, আর যদি বলে বোল্টজম্যান বের করতে, মানে হলো ক্লসিয়াসটা বের করতে, তখন তো করে দেখাবা। দেখো সবগুলোর ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু কমন, এই জিনিসটা কিন্তু সবার ক্ষেত্রেই কমন, ঠিক আছে, যে 1/n পাই সিগমা স্কয়ার। জাস্ট এটার জন্য দেখো, এটার জন্য 1/√2 হয়েছে, আর এটার জন্য হয়েছে 3/4। বাকি সবগুলো কিন্তু সবার জন্য সেম। সো এইটা এমন না যে ভাই মনে রাখা অনেক বেশি কষ্টকর, একদম ইজি। ওকে, আচ্ছা, এবার আমাদের যে জিনিসটা এখানে দেখতে হবে যে এখান থেকে আমাদের কি কি টাইপের কোশ্চেন আসে। তার আগে একটু খেয়াল করো যে সিগমা মানে কি। এখানে সিগমা মানে হচ্ছে তুমি যে অণুটা ইউজ করবা সেই অণুর বেশ হবে। এন মানে হচ্ছে কি একক আয়তনে অণুর সংখ্যা, একক আয়তনে অণুর সংখ্যা। ক্লিয়ার? এতটুকু বুঝে গেলে আর কোনো প্রবলেম নাই। এবার আসলে এখানে দুইটা জিনিস আছে, যে এই দুইটা জিনিস দরকার হবে আমাদের ম্যাথ করার জন্য। একটা হচ্ছে প্রতি সেকেন্ডে ধাক্কা। প্রতি সেকেন্ডে ধাক্কার জন্য আমাদের যেটা করতে হবে, সিআরএমএস কে ল্যাম্বডা দিয়ে ভাগ করতে হবে। সো জিনিসটা হামনি অত কঠিন না। প্রতি সেকেন্ডের ধাক্কা আমি কিভাবে মেজার করতে, আচ্ছা সিআরএমএস মানে হচ্ছে কি এক সেকেন্ডে কত দূরত্ব গেছে, এটা বেগ না, এক সেকেন্ডে কত দূরত্ব গেছে। তাহলে দেখো একদম আমি একবারে সহজ করে দিই। মনে করো যে এক সেকেন্ডে সে এত দূরত্ব গেছে। ওকে, এটা এটা কত সেকেন্ডে গেছে ভাই? এক সেকেন্ডে, এক সেকেন্ডে দূরত্ব। তাহলে বলো তো আমাদের গড়মুক্ত পথ যদি এতটুকু হয়, তাহলে এক সেকেন্ডের দূরত্বকে আমি যদি এটা দিয়ে ভাগ করি, ধরো এটাতে আমি 3 পাইছি, তার মানে সংঘর্ষ মানে এখানে কি হয়েছে, মানে ধাক্কা কটা লাগছে? 3 কেন? খেয়াল করো তো আবার। সিআরএমএস বেগ মানে হচ্ছে কি, ধরো সিআরএমএস বেগ মানে এক সেকেন্ডে কত মিটার যায়, তাহলে আমি বললাম সিআরএমএস বেগ হচ্ছে এত। সো এখানে আমি এক সেকেন্ডে এতটুকু ডিস্টেন্স পাইছি, এটাকে আমি গড়মুক্ত পথ ভাগ করলেই তো আমি কতগুলো সংঘর্ষ হয় সেটা পেয়ে যাচ্ছি। তো এই জন্য যেটা মনে রাখবা, ধাক্কা ইকুয়াল হচ্ছে সিআরএমএস বাই হচ্ছে ল্যাম্বডা, শেষ। এরপরে যদি এর উল্টা বের করতে বলে, মানে পরপর দুটি ধাক্কা লাগার মধ্যবর্তী সময়। দুইটা ধাক্কা লাগা মানে কি, ধরো এখানে একটা ধাক্কা লাগছে না, এই ধাক্কা লাগার পর আরেকটা ধাক্কা লাগতে মানে গড়মুক্ত পথ অতিক্রম করতে কতটুকু সময় লাগবে, গড়মুক্ত পথ অতিক্রম করতে কতটুকু সময় লাগবে, এটাকে আমরা বলি, এটাকে তুমি এভাবে চিন্তা করতে পারো, একটা ধাক্কা লাগার সময় বা পরপর দুইটা ধাক্কা লাগার সময়। ওকে, সো পরপর দুইটা ধাক্কা লাগার সময় দেখো, তার মানে আমি এটাকে চিন্তা করতে পারি একটি ধাক্কা লাগার সময়, ঠিক আছে। এখানে দেখো প্রতি সেকেন্ডে ধাক্কা লাগে কতগুলা, এতগুলা ধাক্কা লাগছে। এখন তুমি বের করতে চাচ্ছ যে একটা ধাক্কা লাগতে কতটুকু সময় লাগে, এজন্য আমি কি করছি, জাস্ট উল্টাই দিছি। আগে হচ্ছে আমরা কি 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 বের করতাম, দেখো তো প্রতি সেকেন্ডে ধাক্কা মানে ধাক্কা পার সেকেন্ড, মানে এরকম বের করতাম যে ধাক্কা পার সেকেন্ড বের করছি। এখন যেটা বের করতেছি এটা হচ্ছে কি, যে সেকেন্ড পার ধাক্কা, ঠিক আছে। সো দেখো তো এটা উল্টা না, এই জন্য এই জাস্ট এই ফর্মুলাটাকে এখানে উল্টে দিছি। দেখো এইখান থেকে সিম্পলি বোঝা যায়, একদম সিম্পল, আহামরি কমপ্লেক্স করা কিছু নাই। ওকে, এবার আসো এখান থেকে আমরা একটা ম্যাথ করব, একটা ম্যাথ করলেই হয়ে যাবে। সো এখানে আছে যে একটি গ্যাসের অণুর ব্যাস দেওয়া আছে, অ্যান্ড ব্যাস দেওয়া আছে, প্রতি ঘন সেন্টিমিটারের অনুসংখ্যা দেওয়া আছে। আদর্শ গ্যাসের অণুর মূল গড় বর্গবেগ দেওয়া আছে। আচ্ছা, সিআরএমএস বেগ দেওয়া আছে। ওকে, কোনো সমস্যা নাই। উদ্দীপকের তথ্যের আলোকে কোন ক্ষেত্রে প্রতি সেকেন্ডে সংঘর্ষ সংখ্যা বেশি হবে, ক্লোসিয়াস এবং বোল্টজম্যান সমীকরণ ব্যবহার করে করো। প্রতি সেকেন্ডে সংঘর্ষের সংখ্যা, ফর্মুলাটা কি ছিল বলতো? যে ফর্মুলাটা ছিল হচ্ছে যে প্রতি সেকেন্ডে সংঘর্ষ সংখ্যা ছিল, যে আমি জাস্ট দেখো এখানে কিছু না, আমি জাস্ট তোমাকে জাস্ট এটা জাস্ট ধরে দিই, ঠিক আছে। প্রতি, একটু আগে করে এসেছি, প্রতি সেকেন্ডে সংঘর্ষ সংখ্যা সেটা হচ্ছে কত, সিআরএমএস ডিভাইড বাই আমাদের কত, ল্যাম্বডা। হ্যাঁ, সো এখন এখানে ল্যাম্বডা দুইবার বের করতে হবে। সেটা হচ্ছে কি, সিআরএমএস ভেক্টর দেওয়াই আছে, ল্যাম্বডাটা আমরা কিভাবে করব, দুইটা আছে, একটা হচ্ছে ক্লোসিয়াস আর বোল্টজম্যান। তার মানে বি এর জন্য একবার বের করবা, এর জন্য সি এর জন্য বের করবা, ঠিক আছে। আচ্ছা,
তো আলটিমেটলি আমাকে এটা বের করতে হবে, ল্যামডা বি আর ল্যামডা সি, সিআরএমএস তো দেওয়াই আছে। এখন ল্যামডা বি যখন বের করবো, দেখো আমি জাস্ট একটা করে দিই, আরেকটা তো তুমি পারবে। ল্যামডা বি বোল্টজম্যানেরটা হচ্ছে কি 3/4 n পাই সিগমা স্কয়ার। ওকে, এখন বসায় দাও। আমি 3 বসায় দিলাম, 4 বসায় দিলাম। এন এর মান কত দেখো তো, প্রতি ঘন সেন্টিমিটারে এতগুলো আছে, প্রতি ঘন সেন্টিমিটার অনুসংখ্যা। কিন্তু তুমি এখানে ল্যামডার মানটা কিসে বের করবা? ল্যামডার মানটা অবভিয়াসলি মিটারে বের করবা, তাই না? আচ্ছা, তাহলে সবগুলা মিটারে বসাও, সবগুলা কিসে বসাও? দেখো অনুর ব্যাসার্ধ মিটারে দেওয়া আছে, হ্যাঁ আচ্ছা। বাট তোমার এখানে যদি কি বসাইতে হয় ভাইয়া, এটা হচ্ছে কিন্তু ব্যাস, ব্যাস হলে কি ডাবল হয়ে যাবে, তার মানে 6 × 10 কত 10 হবে। তার মানে দেখো এখানে বসায় দাও। আচ্ছা, এন এর মান তো বসাইতে হবে, পাই ইন্টু 6 × 10 ওকে। ওকে, সো এখানে আমরা এখানে কত বসাবো, পাই ইন্টু 6 × 10 স্কয়ার। আর এখানে হচ্ছে তোমাকে বসাইতে হবে এন এর মান। ওকে, এখন এন এর মান কিভাবে পাবা? এন এর মান দেখো এখানে বলা হয়েছে যে প্রতি ঘন সেন্টিমিটারে আছে এতগুলা, তাহলে আমি বলবো যে 1 সেন্টিমিটার কিউবে আছে কতটুকু বলো তো, 6 × 10⁻20, বাট তোমার লাগবে কি প্রতি মিটার কিউবে কত আছে। আচ্ছা, এখন 1 মিটার কিউবে কতটুকু আছে, কারণ তুমি এগুলো মিটার ইউজ করতেছো, এটা মিটার ইউজ করবা। আচ্ছা, 1 মিটার কিউবে কতটুকু থাকবে? 1 মিটার কিউব সমান কত জানি, 10⁻6 সেন্টিমিটার কিউব। মনে আছে এটা? এটা কি সবার মনে আছে? একদম সহজ। ওই যে আমরা একটা মিটারকে যখন তুমি সেন্টিমিটার নিবা, 3টা 100 দিয়ে গুণ করা লাগবে। তাহলে 1 সেন্টিমিটার এত সেন্টিমিটার কিউব না, তাহলে কি এটা দিয়ে গুণ করতে হবে 6 × 10⁻20, এটাকে গুণ করো তুমি হচ্ছে 10⁻6 দিয়ে, ঠিক আছে? এটাই হচ্ছে রেজাল্ট। তাহলে আলটিমেটলি কত আসে দেখো তো, যে 6 × 10⁻26, তাই না? ওকে, এইবার এখান থেকে কিন্তু তোমার এত একক মিটার চলে আসবে। ক্লিয়ার? বুঝা গেছে? একদম কিন্তু সোজা, আহামরি অত বেশি কঠিন না। এবার তুমি কি করবা, সেম প্রসেসে তুমি হচ্ছে ক্লসিসেটটা বের করবা, ঠিক আছে? ক্লসিসেটটা বের করবা এন্ড আলটিমেটলি তারপরে এটা বসায় দেখবে কোনটার মধ্যে সংকরের সংখ্যা বেশি বা কম হচ্ছে। ক্লিয়ার? ওকে, এবার আসো আমাদের এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে ভাইয়া শিশিরাঙ্ক এবং আপেক্ষিক আর্দ্রতা। যেটা থেকে আমি যদি বলি ভাই এই চ্যাপ্টার থেকে যদি কোয়েশ্চেন করে, অবভিয়াসলি এটাতে হাত দিতেই হবে, এটার কথা 3-4 বার ভাবতে হবে। ওকে, আচ্ছা এবার দেখো যে শিশিরাঙ্ক এবং আপেক্ষিক আর্দ্রতা থেকে যদি বেসিক্যালি ব্যাপারগুলো বুঝতে হয়, আমাদের কিছু টার্ম আছে যেগুলো আগে বুঝে নিতে হবে। নাম্বার 1, সম্পৃক্ত এবং অসম্পৃক্ত জিনিসগুলো আসলে কি? তো সম্পৃক্ত মানে হচ্ছে একবারে ফিল আপ হয়ে গেছে, সোজা কথা, ফিল আপ। সম্পৃক্ত মানে একবারে ফিল আপ হয়ে গেছে, কোন একটা জিনিস ফিল আপ হয়ে গেছে, সেটা সম্পৃক্ত। অসম্পৃক্ত মানে হচ্ছে কি, ফিল আপ হয় নাই, ঠিক আছে? ফিল আপ হয় নাই মানে ওটার মধ্যে এখনো কি বাকি আছে। হ্যাঁ, আমি একটা এক্সাম্পল দিই, ধর একটা বালতিটা পুরোটা পানিতে ভরে গেছে, সো আমি বলতে পারি পানি দিয়ে এটা সম্পৃক্ত হয়ে গেছে, আর এই বালতি আছে, বালতির মধ্যে ফাঁকা আছে, সো এটা হচ্ছে অসম্পৃক্ত। ক্লিয়ার? ওকে, এতটুকু বুঝলি এনাফ। এবার আসো, আমাদের টপিক হচ্ছে আর্দ্রতা। সো আর্দ্রতা জিনিসটা আসলে কি? আর্দ্রতা মানে হচ্ছে জলীয় বাষ্পের পরিমাণ, জলীয় বাষ্পের পরিমাণ, ঠিক আছে? আচ্ছা, তার মানে জলীয় বাষ্পের পরিমাণ যদি বেশি হয় তাহলে ওটা বেশি আর্দ্র, তাই না? ওকে, সো আর্দ্রতা আসলে মেজার করা লাগে আমাদের, কারণ আর্দ্রতার উপর অনেকগুলো জিনিস আসলে ডিপেন্ড করে। আর্দ্রতার উপর কিন্তু আমাদের ঘূর্ণিঝড় হবে কিনা, বৃষ্টি হবে কিনা, আমাদের স্বস্তিবোধ হবে কিনা, অনেক কিছু ডিপেন্ড করে। সো আর্দ্রতার থেকে মেজার করার 2টা ওয়ে আছে। একটা ওয়ে হচ্ছে আমাদের পরম আর্দ্রতা, আর এটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। সো পরম আর্দ্রতা জিনিসটা একদম সিম্পলি আমি বুঝাই দিই। ধরো তোমাকে বলা আছে এটা 5 গ্রাম পার মিটার কিউব, ঠিক আছে? আচ্ছা, তার মানে কি? তার মানে হচ্ছে আমি বলতে পারি 1 মিটার কিউবে 5 গ্রাম জলীয় বাষ্প আছে, ঠিক আছে? জলীয় বাষ্প আছে, এটা বোঝাই হচ্ছে এটা দিয়ে। ওকে, এখন পরম আর্দ্রতাতে কিছু বেসিক প্রবলেম আছে, যেমন আমি বললাম 5 গ্রাম পার মিটার কিউব হয়। হ্যাঁ, আচ্ছা 1 মিটার কিউব হচ্ছে কত, 5 গ্রাম আছে। এখন এটা দিয়ে একটা জিনিস ক্লিয়ার হয় না। ক্লিয়ার হচ্ছে কি, যেমন আমি তোমাকে বললাম যে 1 মিটার কিউবতে 5 গ্রাম আছে, এটা তুমি জানলা, ঠিক আছে? বাট এখানে তুমি এটা জানো না যে ওইটার ধারণ ক্ষমতা আসলে কতটুকু। মানে বুঝতেছো কিনা, যে 1 মিটার কিউব যে আছে না,
1 মিটার কিউবতে সর্বোচ্চ কতটুকু ধরতে পারে, সর্বোচ্চ কতটুকু ধরতে পারে, সেটা হইতে পারে আইদার 20 গ্রাম, 30 গ্রাম, 100 গ্রাম, আমি জানি না, ঠিক আছে। সো এই প্রবলেমটা অনেক বেশি একটা প্রবলেম হয়ে যায়, কারণ দুইটা জায়গার মধ্যে যখন তুমি কম্পেয়ার করতে চাচ্ছ যে দুইটা জায়গাতেই আছে 5 গ্রাম পার মিটার কিউব, 5 গ্রাম পার মিটার কিউব, তাহলে কোনটার মধ্যে আমি বলতে পারি যে আনুপাতিক হারে কোনটার মধ্যে হচ্ছে বেশি জলীয় বাষ্প আছে, এটা কিন্তু আইডিয়া করা যায় না। কেন যায় না জানো? কারণ এমন হইতে পারে যে ধরো প্লেস 1, দুইটা প্লেসের কথা চিন্তা করতেছি, প্লেস 1 আর প্লেস 2, এটার মধ্যে ধরো আমাকে দেওয়া আছে 5 গ্রাম পার মিটার কিউব, এটার ক্যাপাসিটি, এটার যে ক্যাপাসিটি আছে, ক্যাপাসিটি হচ্ছে 20, ধরো আমি বললাম ক্যাপাসিটি হলো 15 গ্রাম পার মিটার কিউব, ঠিক আছে। আর এটার মধ্যে আছে হচ্ছে আমাদের 5 গ্রাম পার মিটার কিউব, আর এটার ক্যাপাসিটি হচ্ছে 10 গ্রাম পার মিটার কিউব। তাহলে বলো তো কোনটার মধ্যে আসলে বেশি আছে, ঠিক আছে, এটার ক্যাপাসিটি, এটা কোনটার মধ্যে অ্যাকচুয়ালি বেশি আছে, এটার মধ্যে কিন্তু আনুপাতিক হারে বেশি আছে। এটার মধ্যে জলীয় বাষ্প এমন বেশি থাকার কারণে দেখা গেছে বৃষ্টি বলো, ঘূর্ণিঝড় বলো, এটার ইম্প্যাক্ট আলাদা, এটার ইম্প্যাক্ট টোটালি আলাদা। সো এই কম্পারিজনটা করা যাচ্ছে না আসলে, কারণ পরমাত্রতায় কখনোই তোমার ক্যাপাসিটি দেওয়া থাকবে না, এটা কখনো ক্যাপাসিটি দেওয়া থাকবে না, ঠিক আছে। সো যার কারণে তুমি কম্পেয়ার করতে পারবে না। এই প্রবলেমটা সলিউশন করার জন্যই মেইনলি হচ্ছে আমাদের আপেক্ষিক আর্দ্রতা চলে আসে। আপেক্ষিক আর্দ্রতা মেইনলি কি, একদম সহজ, এটা দুইটা জিনিস নিয়ে আলোচনা করে, একদম বেসিক জিনিস। সেটা হচ্ছে কি, নিচে হবে ধারণ ক্ষমতা, আর উপরে হবে কতটুকু আছে, সো ইনটু এটাকে আমি 100%-এ প্রকাশ করব। হ্যাঁ, সে ফর এক্সাম্পল তোমাকে বলছে যে 70%, তার মানে কি বোঝা যাচ্ছে ধারণ ক্ষমতা 100, আছে 70। দেখো ওইটার থেকে এটা কতটুকু মানে যে মানে হলো ভালো না, মানে আমি কম্পারিজন করতে পারছি যে কতটুকু থাকার কথা আর কতটুকু আছে, ঠিক আছে। সো এই প্রবলেমটা এখানে থাকে না, এই জন্য আমরা সব জায়গায় দেখবা আপেক্ষিক আর্দ্রতা বা রিলেটিভ হিউমিডিটি আমরা সব জায়গায় ইউজ করি, যেটাকে RH দিয়েও প্রকাশ করি, রিলেটিভ হিউমিডিটি। ওকে, আচ্ছা 70% আই গেস বুঝে গেছো, যে কোনো একটা জায়গায় ধারণ করতে পারে 100, তার মধ্যে আছে কতটুকু, 70। ওকে, আচ্ছা এখন বলো 70% কি সম্পৃক্ত হবে নাকি অসম্পৃক্ত হবে? অবভিয়াসলি অসম্পৃক্ত হবে, কারণ এটা কিন্তু ফিল আপ হয় না। ফিল আপ কখন হবে? যখন 100% হয়ে যাবে। এতটুকু বোঝা গেছে? ওকে, এখন দুইটা জায়গার মধ্যে কম্পারিজন করা যাবে। আমি বললাম প্লেস 1, আর এটা আমি বললাম প্লেস 2। একটার মধ্যে আছে 70%, আর একটার মধ্যে আছে 40%। এখন কম্পারিজন করা যাবে যে ভাই কোন জায়গাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি। যেখানে 70% ওখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা, প্রবাবিলিটি কিছুটা বেশি, ঠিক আছে। ওকে, সো এই কম্পারিজনগুলোই আসলে দরকার হয় রিলেটিভ হিউমিডিটির জন্য, বা কম্পারিজন করা যায় আসলে এটার জন্য। এবার আসো আমরা আপেক্ষিক আর্দ্রতা জিনিসটা একটু ভালোভাবে বুঝে নিব। আপেক্ষিক আর্দ্রতা বা রিলেটিভ যে হিউমিডিটি আছে, রিলেটিভ হিউমিডিটি, সো এটা আই গেস তোমরা বুঝে গেছো। আমাদের কতগুলো টার্ম মনে রাখা লাগবে ফর সলভিং সিকিউ। সেটা হচ্ছে RH মানে কি আসলে? RH মানে হচ্ছে, দেখো আমি কয়টা ফর্মুলা লিখবো RH এর। RH মানে আসলে কি? RH মানে হচ্ছে, আমি বলতে পারি এইভাবে, যে একটা নির্দিষ্ট তাপমাত্রায়, মানে ওই তাপমাত্রায় জলীয়, ওই তাপমাত্রায়, মানে এটাকে বলবো আমি, নিচে কি জানি বসে, সর্বোচ্চ ক্যাপাসিটি। আচ্ছা, ক্যাপাসিটি মানে কি ভাইয়া? নিচে কি জানি বসে, নিচে বসে হলো তার ক্যাপাসিটি বা সর্বোচ্চ ধারণ ক্ষমতা। সর্বোচ্চ ধারণ ক্ষমতা কখন বলি? যখন সম্পৃক্ত হয়। সো আমি এই ওয়ার্ডটা ইউজ করবো এখানে, ওই তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। যেহেতু এটা আর্দ্রতা, সো অবভিয়াসলি জলীয় বাষ্প নিয়ে এটা আলোচনা করবো, জলীয় বাষ্পের চাপ। এখন বলো, এটাই তো তার ক্যাপাসিটি না? ক্যাপাসিটি মানে হচ্ছে 100% ফিল আপ, 100% মানে সম্পৃক্ত। সো কোনো তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। উপরে কি হবে? ওই তাপমাত্রায় অসম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, ঠিক আছে, জলীয় বাষ্পের। এখন ভাই অসম্পৃক্ত কোন জায়গা থেকে আসলো? মানে ওই তাপমাত্রায় যতটুকু আছে ওটা তো অবভিয়াসলি সম্পৃক্ত না, এই জন্য আমি বলতেছি অসম্পৃক্ত বা এক্সিস্টিং যতটুকু আছে ওইটার। এই যে আমরা একটু আগে বলছি সিম্পল, দেখো
হ্যাঁ, কতটুকু আসছে সেটা সম্পৃক্ত না, এই জন্য আমি বলতেছি ওই তাপমাত্রায় অসম্পৃক্ত জলীয় বাষ্প হচ্ছে ইনটু 100%। এটা মনে রাখলেই কিন্তু তোমার হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এটার জায়গায় ভাই তুমি এটা কি ইউজ করতে পারো, চাপের জায়গায় তুমি এখানে জলীয় বাষ্পের ভর ইউজ করতে পারো, নিচেও কি ইউজ করতে পারবা, ভর ইউজ করতে পারবা। হ্যাঁ, কারণ ভর যত বেশি হয় চাপ তত বেশি হয়, সমানুপাতিক সম্পর্ক। তো ভর ইউজ করতে পারবা, চাপ ইউজ করতে পারবা, কোনো সমস্যা নাই। ওকে, এখন আসো আমরা ফর্মুলাতে কোনটা ইউজ করি, ঠিক আছে। ফর্মুলাতে আসলে কোনটা ইউজ করি, নিচের টার্মটা সেম থাকবে, নিচের টার্মটা আমি চেঞ্জ করব না, ঠিক আছে। নিচের টার্মটা কিন্তু সেম থাকবে, এটা একটু কপি করে নিই, কপি। ওকে, নিচের জিনিসটা আমি আগেরটা ইউজ করব, বাট উপরের জিনিসটা একটু চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে যাবে মানে কি, এই জিনিসটা একটু বুঝো, ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক চলে আসতেছে এখানে। একটা টপিক চলে আসে, টপিকটা আমি একটু হালকা আলোচনা করি, সেটা হচ্ছে শিশিরাঙ্ক। যা ইংলিশে এটাকে বলে ডিউ পয়েন্ট। ডিউ পয়েন্ট মানে জাস্ট ইয়াটা বুঝো, হ্যাঁ। আচ্ছা, সো ধরো আমি একটা ইয়েতে মানে হলো একটা স্টেট, একটা অবস্থা চিন্তা করতেছি, হ্যাঁ, একটা অবস্থায় তাহলে আমি বললাম ধরো যে এখানে হচ্ছে আমাদের 30°C টেম্পারেচার আছে, ওকে। এন্ড এটার রিলেটিভ হিউমিডিটি হচ্ছে 70%। 70% মানে তো বুঝতে পারতেছো যে এটা এখনো সম্পৃক্ত না, ঠিক আছে। আচ্ছা, অসম্পৃক্ত। এখন এই টেম্পারেচার যদি আমি আস্তে আস্তে কমায় নিয়ে আসি, জানো, কমায় নিয়ে আস্তে আস্তে দেখা গেছে আমি যখন 21%-এ চলে আসবো, মানে 21°C চলে আসবো, তখন দেখা গেছে কি হয়ে যাবে জানো আমার। কারণ একটা কথা মনে রাখবা, টেম্পারেচার কমে গেলে ধারণ ক্ষমতা কমে যায় বা ক্যাপাসিটি কমে যায়। একটা বায়ুর ক্ষেত্রে টেম্পারেচার যদি কমে যায়, ওটার ক্যাপাসিটি কমে যাবে। তার মানে আলটিমেটলি ওই যে সম্পৃক্ত জলীয় বাষ্পের যে চাপ, ওটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে। কমে যায় দেখা গেছে যখন এটা আস্তে আস্তে কমে যাবে, তখন দেখা গেছে 21°C তাপমাত্রায় ওটা সম্পৃক্ত হয়ে 100% হয়ে গেছে। তখন এই 21°Cটাকে আমি বলবো শিশিরাঙ্ক বা ডিউ পয়েন্ট বলবো, ঠিক আছে। বুঝতে পারছো? মনে রাখবা, টেম্পারেচার কমাইতে থাকলে আমাদের কি হয়ে যায়, যে ওইটার যে ধারণ ক্ষমতা আছে, জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা কমে যায়। সো জলীয় বাষ্প যে সম্পৃক্ত, তখন দেখা যাবে কম দিয়েই তোমার সম্পৃক্ত হয়ে যাইতেছে, কম দিয়েই সম্পৃক্ত হয়ে যাবে। তখন আলটিমেটলি 21°তে যখন চলে আসবা, কম জলীয় বাষ্প দিয়ে সম্পৃক্ত হয়ে যাবে, এটা 100% হয়ে যাবে। ওকে, ক্লিয়ার? এতটুকু বোঝা গেছে। এই পুরো সিস্টেমে একটা জিনিস কি হয়েছে জানো, এই যে 30°C, এই যে অসম্পৃক্ত যে জলীয় বাষ্পের চাপটা ছিল না, ঠিক আছে, এটা তো ছিল, এইটাই আস্তে আস্তে আমার ওই এই প্রেসারটা দিয়ে আস্তে আস্তে আমাদের সম্পৃক্ত হয়ে গেছে, ঠিক আছে। এই তাপমাত্রায় অসম্পৃক্ত জলীয় বাষ্পের যে চাপটা আছে, ওই চাপটা দিই এটা কত ডিগ্রি সেলসিয়াস ছিল, 30°C ছিল না, ওইটা যখন 21°C চলে গেছে, এই প্রেসার, এই চাপ কিন্তু আর চেঞ্জ হয় না। মনে রাখবা, ফর ওপেন সিস্টেমের জন্য যদি আমরা টেম্পারেচার কমায় দেই, তাহলে আমাদের যে এক্সিস্টিং যে চাপটা ছিল, মানে যতটুকু চাপ ছিল, ওই চাপটা চেঞ্জ হবে না, চাপটা সমান থাকবে। সো দেখা গেছে সেম চাপটা নিয়েই আমাদের 21°তে এটা সম্পৃক্ত হয়ে গেছে, মানে 21°তে এই চাপটাই সম্পৃক্ত চাপ। সো আমি এটাকে কি বলবো জানো, যে 21°C তাপমাত্রায় কারণ এই যে 30°C তাপমাত্রায় অসম্পৃক্ত জলীয় বাষ্পের চাপটা 21°C তাপমাত্রায় সম্পৃক্ত হয়ে যাবে, সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। ক্লিয়ার? ওকে, সো এটাকে 21° না বলে এটাকে আমি কি বলবো, এটাকে আমি বলবো শিশিরাঙ্ক। এটাকে আমি কি বলবো, শিশিরাঙ্ক। ক্লিয়ার? এটা বুঝলেই ভাই হয়ে গেছে। এটাকে সংক্ষেপে আমরা এভাবে প্রকাশ করি, একটা হচ্ছে এফ আর এটা হচ্ছে ছোট এফ ইনটু 100%। ক্লিয়ার? ওকে, সো আশা করি এই জিনিসটা বুঝে গেলে আমাদের এইটার বেসিক যত জিনিস আছে সবগুলো আমাদের ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা, এবার আসো আমরা একটু সামনে যাই। শিশিরাঙ্ক নির্ণয় করার জন্য আমাদের একটা ফর্মুলা আছে, এটা আমাদের একটু কাজে লাগবে। সেটা হচ্ছে এই ফর্মুলাটা, যে শিশিরাঙ্ক নির্ণয় করার জন্য আমরা একটা শুষ্ক এবং আর্দ্রতা মাপক মানে হাইগ্রোমিটার ইউজ করি। হ্যাঁ, ওই হাইগ্রোমিটার থেকে প্রথমে আমরা শিশিরাঙ্কটা নির্ণয় করতে পারি। সো ওই যে হাইগ্রোমিটার আছে, হাইগ্রোমিটারে এটা মনে রাখবা, এখানে কিছু একটা ফর্মুলা, এই ফর্মুলাটা মুখস্থ করলেই হয়ে যাবে। এটা হচ্ছে শিশিরাঙ্ক, এটা হচ্ছে কি, এটা হচ্ছে দেখো ডিতে হচ্ছে ড্রাই মানে হচ্ছে শুষ্ক বাল্বের তাপমাত্রা। ড্রাই মানে কি,
শুষ্ক বাল্বের তাপমাত্রা। আর এই যে ওয়েট মানে কি, ওয়েট মানে হচ্ছে ওয়েট মানে ভিজা, ঠিক আছে, ভিজা, ঠিক আছে, বা এটাকে আমি আর্দ্র বলবো। হ্যাঁ, আর্দ্র বাল্বের তাপমাত্রা। এখন এটা মনে রাখবা, শুষ্ক বাল্ব যে তাপমাত্রা দেয় এটাই হচ্ছে, ঠিক আছে, প্রকৃত তাপমাত্রা। মানে শুষ্ক বাল্ব যে তাপমাত্রা দেয় এটা হচ্ছে আমাদের কি, পরিবেশের তাপমাত্রা। হ্যাঁ, মনে রাখবা, পরিবেশের তাপমাত্রা। ওকে, আচ্ছা, শুষ্ক বাল্বের তাপমাত্রাটাই হচ্ছে আমাদের কি, শুষ্ক বাল্বের তাপমাত্রাই হচ্ছে আমাদের পরিবেশের তাপমাত্রা। এবং এই যে জি আছে না, এটা হচ্ছে কি, জি কত তাপমাত্রায় হবে, শুষ্ক বাল্বের তাপমাত্রায়, শুষ্ক বাল্বের তাপমাত্রায়। ক্লিয়ার? শুষ্ক বাল্বের তাপমাত্রায় জি এর মান বসাইতে হবে, গ্লেসের উৎপাদক যা আসে, ঠিক আছে। এটা কিন্তু তুমি ওই যে ভেজা বাল্বের তাপমাত্রায় বসাইলে হবে না, শুষ্ক বাল্বের তাপমাত্রায় বসাইতে হবে না, এটা অবভিয়াসলি কোশ্চেনে দেওয়া থাকবে, সো টেনশন করার কোনো কারণ নেই। এখন এখানে কিছু পয়েন্ট আছে খুবই ইম্পর্টেন্ট, খুবই সিগনিফিকেন্ট পয়েন্ট, এই যে এটা, ঠিক আছে। আচ্ছা, মনে রাখবা আপেক্ষিক আর্দ্রতা যদি বেশি হয়, আপেক্ষিক আর্দ্রতা বেশি মানে যতটুকু ক্যাপাসিটি ওই অনুযায়ী জলীয় বাষ্পের পরিমাণ ভালো আছে। ভালো থাকলে কি হবে দেখো, ভেজা কাপড় শুকাইতে দেরি হবে। কেন? সিম্পল হিসাব, কারণ ভেজা কাপড় শুকাইতে হলে কি, পানি তো জলীয় বাষ্প, পানি হলো বায়ুতে যাইতে হবে, কিন্তু বায়ুতে অলরেডি জলীয় বাষ্প বেশি আছে। সো তখন তোমার কি হয়, যেহেতু বায়ুতে জলীয় বাষ্প বেশি আছে তাহলে কম পানি যাবে, মানে ভেজা কাপড় দেরিতে শুকাবে, ঠিক আছে এটা। এরপরে দেখো অস্বস্তি হবে, কারণ অস্বস্তি কখন হবে, যদি তোমার ঘাম না শুকায়। সো যখন বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে, দ্যাটস মিন আপেক্ষিক আর্দ্রতা বেশি, তখন তোমার ঘাম ধীরে ধীরে শুকাবে, কারণ অলরেডি ওখানে জলীয় বাষ্প আছে। তো তখন তোমার অস্বস্তি বোধ হবে। প্লাস ওই যে বললাম ঘাম দেরিতে শুকাবে। আর একটা বৃষ্টির ক্ষেত্রে দেখা যায় কি, যে বায়ুতে যদি তোমার জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, মানে রেশিও আপেক্ষিক আর্দ্রতা যদি বেশি হয়, তাহলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি হয়, ঠিক আছে। সম্ভাবনা কি, সম্ভাবনা বেশি। তো মোটামুটি মনে রাখবা 50% হয়ে গেলে, 50%-এর বেশি হলে, 50%-এর বেশি হলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বাড়ে। হ্যাঁ, বৃষ্টি হওয়ার ক্ষেত্রে অনেক প্যারামিটার আছে, বাট এটা ওয়ান অফ দ্য প্যারামিটার। রিলেটিভ হিউমিডিটি বাড়লে বৃষ্টি হওয়ার পসিবিলিটি বেড়ে যায়। ক্লিয়ার? বোঝা গেছে এতটুকু? ওকে, এইগুলো নিয়ে খুব মজার জিনিস আছে, মানে এই শুধুমাত্র এই টপিকটা নিয়ে 3-4 ঘন্টা ক্লাস নেওয়া যায়, বাট আমাদের খুব সংক্ষেপে শেষ করা লাগবে। ওকে, এবার দেখো যতটুকু তোমার দরকার। এবার আসলে আমরা এই প্রশ্নটা সলিউশন করব। এখানে বলছে একজন গবেষক ঢাকা এবং গাইবান্ধায় স্থাপিত দুইটি শুষ্ক এবং আর্দ্র বাল্ব হাইগ্রোমিটার যন্ত্রের নিচের উপাত্তগুলো সংরক্ষণ করছে। করার পরে তিনি কি করলেন, আচ্ছা এইগুলো করছে। এখন এখানে বলছে উদ্দীপক ঢাকার শিশিরাঙ্ক বের করো। আচ্ছা, ঢাকার শিশিরাঙ্ক বের করার জন্য দেখো কি কি ইনফরমেশন লাগবে। ঢাকাতে শুষ্ক বাল্বের তাপমাত্রা, মানে এটাকে আমি বলতে পারি থিটা ডি, আর আর্দ্র বাল্বের তাপমাত্রা মানে থিটা ডব্লিউ। ওকে, বায়ুর তাপমাত্রায় গ্লেসিয়ারের ধ্রুবক দেওয়া আছে, গ্লেসিয়ারের ধ্রুবক এটা তো জি এর ভ্যালু দেওয়া আছে। ওকে, তো ঢাকার ক্ষেত্রে দেখো আমাদের যদি গ নম্বর সলিউশন করি, ঢাকার ক্ষেত্রে একদম গ নম্বর সলিউশনের জন্য এতটুকু জায়গা যথেষ্ট, আমি অনেক বেশি জায়গা নষ্ট করবো না। হ্যাঁ, এখানে দেখো গ নম্বরের জন্য আমাদের ফর্মুলা হচ্ছে কি, থিটা ইকুয়াল হচ্ছে কত, থিটা ডি মাইনাস জি ইন্টু থিটা ডি মাইনাস থিটা। ওকে, আচ্ছা থিটা ডি এর ভ্যালু কত দেখো, ঢাকার জন্য 30.4, আর জি এর ভ্যালু হচ্ছে ঢাকাতে কত 1.65, আর এখানে থিটা ডি হচ্ছে কত 30.4 মাইনাস থিটা ডি এর মান হচ্ছে কত 22.4, মাল্টিপ্লাই দেখো এখানে ক্যালকুলেশন করলে আমাদের রেজাল্ট চলে আসবে 30.4 মাইনাস 1.65 ইন্টু, এটা তো বিয়োগ করলে 10 8 আসে, হ্যাঁ 8 আসে, কত আসে 17.2 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের রেজাল্ট। ওকে, সো ক্যালকুলেশন চেক করি 30.4 1.65 ইন্টু 8। ওকে, ক্যালকুলেশন ঠিক আছে, এটাই রেজাল্ট। ওকে, আচ্ছা এখন আমাকে বলছে উপরোক্ত তথ্য মতে কোন স্থানে ভেজা কাপড় দ্রুত শুকানো যাবে। আচ্ছা, তার মানে আমাদের ভেজা কাপড় দ্রুত শুকানো যাবে কখন, আপেক্ষিক আর্দ্রতা কম হলে।
বেশি হলো তো ধীরে ধীরে শুকায়, তাই না? দুইটার ক্ষেত্রে আপেক্ষিক আর্দ্রতা বের করতে হবে। তাহলে আমি ঢাকারটা করি, বরিশালেরটা মানে আরেকটা কোনটা, ঢাকার একটা আরেকটা কোনটা, গাইবান্ধাটা তোমরা করবে, আমি ঢাকারটা করে দিই। ওকে, তো দেখো আমাদের প্রথমে দেখো আমাদের কি কি লাগবে। আমাদের প্রথমে এখানে আছে আমাদের কি লাগবে, দুইটা জিনিস লাগবে। শিশিরাঙ্কে মানে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। এখন শিশিরাঙ্ক হলো 17.2, 17.2 তে কি সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ আছে? নাই, 17তে আছে আর 18তে আছে। হ্যাঁ, আর যথাক্রমে এত, তাহলে 17 18তে আছে, আমাদের 17.2 তে দরকার। আমি সুন্দর মতো বের করে নিব, কিভাবে করবো দেখো, যে দেখো এখানে 17 থেকে 18 হইতে কতটুকু লাগছে, মানে আমি বলতে পারি 1 ডিগ্রি, 1 ডিগ্রি বৃদ্ধিতে চাপ বৃদ্ধি, মানে চাপ কতটুকু বৃদ্ধি পায় বলো? 17 থেকে 18 হইতে চাপ কতটুকু বৃদ্ধি পাইছে? 17তে ছিল হচ্ছে 14 পয়েন্ট মানে হলো 56, তার মানে 15.48 মাইনাস কত, 14.56 এত মিলিমিটার মার্কারি। হ্যাঁ, তো আমার দরকার হচ্ছে কি, দেখো আমি কিন্তু 17 জানি, বাট আমাদের কি 17.2 মানে আর 0.2 এর জন্য লাগবে। তাহলে আমি চেক করবো কি 0.2 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, সো এবার 0.2 ডিগ্রিতে বৃদ্ধির জন্য কি করতে হবে, এই মানটাকে 0.2 দিয়ে গুণ করে দিব, মানে 15.48 মাইনাস হবে 14.56 ইন্টু 0.2, তাহলে কত আসবে? 0.184, ঠিক আছে, মার্কারি mm। ওকে, এখন দেখো তো আলটিমেটলি আমার দরকার কি 17.2 ডিগ্রি, যেটা হলো আমার শিশিরাঙ্ক, এত তাপমাত্রায় সম্পৃক্ত চাপ কতটুকু? সম্পৃক্ত চাপ কি করতে হবে, সিম্পলি 17তে আমি জানি, 17তে কত ভাই, 17 হলো 14.56, এটার সাথে 0.2 একটা গুণ যোগ করে দিবা, তাহলে 14.56, হ্যাঁ 14.56 প্লাস হবে, মানে 14.56 প্লাস হবে কত, 0.184 14.744 মার্কারি, ঠিক আছে। ওকে, সেম কাজটা আমাকে কি করতে হবে, আমার আরেকটা দরকার হচ্ছে ওই তাপমাত্রা কতটুকু, বায়ুর তাপমাত্রা হচ্ছে 30.4, কিন্তু দেখো 30.4 তো নাই, এখানে আছে কত, 30 এর জন্য একটা আছে, 30 এর জন্য আছে এইটা, আর 31 এর জন্য আছে এইটা। তো তখন ওই যে 0.4 এর জন্য এক্সট্রা বের করে নিতে হবে। আমি কি করব দেখো তো, এখানে 1 ডিগ্রি বৃদ্ধির জন্য কতটুকু বাড়ছে, দেখো তো 1 ডিগ্রি বলতে এখানে কত থেকে কত মাইনাস হবে, 31 থেকে 30, 31 মাইনাস 30, 1 ডিগ্রি বৃদ্ধিতে চাপ বৃদ্ধি, চাপ বলতে ভাই সম্পৃক্ত চাপ বৃদ্ধি কতটুকু হয়েছে, মাইনাস করো 33.75 মাইনাস 31.85, 33.75 মাইনাস 31.85, 33.75 মাইনাস 31.85, আলটিমেটলি আসতেছে কত আমার 1.9 মার্কারি, ঠিক আছে। ওকে, সো আমার দরকার কত, 30 পয়েন্ট, সরি ওকে, আমার দরকার 0.4 ডিগ্রি, ঠিক আছে, আমার দরকার 0.4 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধিতে চাপ বৃদ্ধি, তার মানে 1.9 ইন্টু 0.4, সো 0.776 মার্কারি। ওকে, সো 30.4 এর জন্য কত হবে, 30.4 ডিগ্রি সেলসিয়াস সম্পৃক্ত চাপ হবে, তুমি 30 এর সাথে এটাকে যোগ করবা, 30 এ কতটুকু আছে, 30 এ আছে 31.85 প্লাস হবে ওই যে 0.4 এর জন্য 0.67, 31.85 প্লাস 0.85 প্লাস হবে কত 0.67, 31.85, 32.61 মার্কারি। ওকে, এবার দেখো RH বের করার জন্য আমাদের কি লাগে, উপরে লাগে F আর নিচে লাগে F ইন্টু 100%। আচ্ছা, শিশিরাঙ্কে কতটুকু, শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ এই যে 17.2, তো সেটা হচ্ছে কত 14.744,
আর ওই তাপমাত্রায় সম্পৃক্ত চলতি বাষ্পের চাপ হলো কত 32.61। তাহলে আমাদের দেখো 744 30.61 into 100 45.21%। ঠিক আছে, সো দিস ইজ দ্য রেজাল্ট। আমরা এখানে হচ্ছে ভাই একটা করে দিলাম, বাকিটা তোমরা করবা সেম প্রসেসে। এখানে একটু মানে বেকার খাটনি খাটা লাগে, এই যে 0.4 এর জন্য বের করা, 0.2 এর জন্য বের করা, আহামরি এটা জাস্ট ক্যালকুলেশনের ব্যাপার, এখানে নতুন কিছু নাই। এটা করতে পারলেই তোমার এখানে অলমোস্ট কাভার হয়ে যাবে। আর বাকি জিনিস অলরেডি শিখিয়ে দিছি, কিভাবে বুঝবে অস্বস্তি বোধ হবে কিনা, গাম ধীরে ধীরে শুকাবে কিনা, বৃষ্টি হবে কিনা, সব একটাতেই কমপ্লিট। বাকি কাজ তুমি রিলেটিভ হিউমিডিটি বের করবা আর ডিসিশন দিবা যে কি কি হয়েছে। সো দিস ইজ দ্য এন্ড অফ দ্য ক্লাস। আমাদের আমরা সবগুলো টপিক শেষ করছি, আশা করি এটাতে কোনো প্রবলেম হবে না। যদিও তোমাদের বলছি 40 থেকে 50 মিনিটের মধ্যে শেষ করবো, বাট অ্যাকচুয়ালি 1 ঘন্টা লেগে গেছে। বাট প্রপার এটা দিন শেষ করতে গেলে একটু টাইম কিন্তু লাগবে। যাদের মনে হবে যে ভাই আমি পারি, একটু স্পিডে দেখবা, সব জিনিস একসাথে রিভিশন হয়ে যাবে। বেস্ট অফ দ্য লাক। অবভিয়াসলি ক্লাসটা যদি ভালো লাগে তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলটা অবভিয়াসলি সাবস্ক্রাইব করে রাখবা, অ্যান্ড নোটিফিকেশনটা অন করে রাখো যাতে ফিউচারের যতগুলা ক্লাস আসবে তুমি সবার আগে পেয়ে যাও।